রেকর্ডিং স্টার্ট। আচ্ছা, একটু রিপিট করি। এই যে এখানে 500% দিলাম, তার মানে কি বলেন তো? টার্গেট ROS 500% মানে কি? 500% আমরা রিটার্ন চাচ্ছি। 1 টাকায় 1 টাকা হলো 5 টাকা। 1 টাকায় 5 টাকা। তার মানে আমি যেটা রেভিনিউ চাই, রেভিনিউ ভাগ কত টাকা খরচ করতে চাই, তাই না? রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তার মানে আমি কত রিটার্ন চাই? রিটার্ন ভাগ অ্যাড স্পেন্ড, তাই তো? সেই অনুযায়ী কিন্তু এটা কিন্তু অনেকেই বোঝে না, আমি 100% শিওর। আমি যদি এখানে 700% দিই, তার মানে কি? 1 টাকা খরচ 1 টাকা 7 টাকা। 1 টাকায় 7 টাকা মানে কি? 1 টাকা যদি বিজ্ঞাপন আমি গুগলকে দেই তাহলে গুগল আমাকে 7 টাকা দিবে। সেটা কি? প্রফিট? না, প্রফিট প্লাস হচ্ছে আপনার অ্যাড স্পেন্ড মানে রেভিনিউটা যে অত টাকার প্রোডাক্ট আমার সেল করে দিবে, তাই না? জি হ্যাঁ। তো এই যে এইভাবে মনে রাখবে, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে রিটার্ন কত পেতে চাই সেইটা ভাগ কত আমি খরচ করতে চাই। তার মানে আমি 7 টাকা রিটার্ন পেতে চাই ভাগ 1, ওইটার সাথে 100 গুণ করলেই তো পার্সেন্টেজে চলে আসবে, তার মানে 700%। আচ্ছা, এখন ট্যাগ ম্যানেজারটা হলো আমাদের, ধরেন আমরা যখন এই ওয়েবসাইটটা, এই কোম্পানির যখন আমরা অ্যাড চালাবো, তখন তো আমরা অ্যাড চালাই কিন্তু অনেক জায়গা। আমরা ফেসবুকে অ্যাড চালাতে পারি, আমাদের ডিরেক্ট ট্রাফিক আসতে পারে। ডিরেক্ট ট্রাফিক আসতে পারে মানে যারা আমার সম্পর্কে জানে, তারা হচ্ছে ডিরেক্ট myhomesneed.com লিখে সার্চ দিবে, তাই না? অথবা আপনি ফেসবুকে অ্যাড চালাতে পারেন। তো ফেসবুক অ্যাডভার্টাইজিং থেকেও কিন্তু আপনার ওয়েবসাইটে মানুষ আসতে পারে, ভিজিটর আসতে পারে বা পটেনশিয়াল কাস্টমার আসতে পারে, তারা কোনো প্রোডাক্ট কিনতে পারে। অর্গানিক ভাবে আসতে পারে, মানে এসইওর মাধ্যমে কোন একটা বিষয় নিয়ে সার্চ দিয়েছে, আপনার পেজটা পেয়েছে, সেইটা ক্লিক করেও এখানে এসে প্রোডাক্ট কিন্তু সে কিনতে পারে। অথবা আপনি লিঙ্কডইন, টুইটার, আরো অনেক যে জায়গাগুলো আছে মার্কেটিং এর, ইমেল মার্কেটিং হতে পারে, SMS মার্কেটিং হতে পারে, এই সমস্ত জায়গা থেকেও ভিজিটর আপনার ওয়েবসাইটে আসতে পারে এবং সে প্রোডাক্ট কিনতে পারে, ঠিক না? এখন আমাকে তো আইডেন্টিফাই করতে হবে, যে আমি তো ভাই গুগল অ্যাডসে $100 খরচ করলাম, তার এগেনস্টে আমি কয়টা সেল পাইলাম, এটা একটা হতে পারে। অথবা আমি ফেসবুকে $500 খরচ করলাম, তার এগেনস্টে আমি কয়টা সেল পাইলাম। অথবা ডিরেক্ট আসতে পারে, অর্গানিক ভাবে আসতে পারে, মানে এসইওর মাধ্যমে আসতে পারে। ইমেল মার্কেটিং করলাম, সেখান থেকে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসলো এবং সেখান থেকে কয়টা সেল হলো, এইটাকে আমরা বলি হচ্ছে কনভার্সন, তাই না? এটা প্রোডাক্ট সেল হয়ে যাওয়া মানেই, ওয়েবসাইটে একটা প্রোডাক্ট সেল হয়ে যাওয়া মানেই একটা কনভার্সন হয়ে গেল। যেমন ধরেন আমি এই ওয়েবসাইটটাতে আসছি, আমি ধরেন এইটা সিলেক্ট করলাম, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, এই যে আমি মাই কার্টে যাই, ভিউ কার্ট, আচ্ছা ভিউ কার্টে আসছি, প্রসিড টু চেক আউট, দেখেন কার্ট থেকে চেক আউটে চলে গেলাম। চেক আউট থেকে এখন এই প্রোডাক্ট আমি কিনতে যদি চাই, তাহলে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, প্লেস অ্যান অর্ডার, দেখেন এখানে ইয়াটা চেঞ্জ হয়ে যাবে, ইউআরএল, প্লেস অ্যান্ড অর্ডার দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, এবং আমার ইউআরএলটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই যে আমার একটা অর্ডার দিয়ে দিলাম, এইটা মানে হলো একটা কনভার্সন হলো, একটা সেল হলো। একটা সেল হওয়া মানে কি হলো? একটা কনভার্সন হলো। তো এইটা কিন্তু আমি ডিরেক্ট এসেছি এখানে, আমি একদম ডিরেক্ট pmart.com.bd লিখে তারপরে এখানে এসে প্রোডাক্টটা সেল করে মানে হয়েছে। তো এইটা ট্র্যাকিং এর জন্য আমরা অ্যানালিটিক্স ব্যবহার করি বা আরো অন্যান্য ব্যবহার করতে পারি। অ্যানালিটিক্সটা আমরা ব্যবহার করি, সব থেকে বেশি ব্যবহার। কিন্তু আমি এক্স্যাক্টলি চাই
যে গুগল অ্যাডসে যে আমি টাকা পয়সা খরচ করতেছি, এই গুগল অ্যাডস থেকে আমার ওয়েবসাইটে এসে এক্স্যাক্টলি কয়টা সেল হয়েছে। আমি আবারও বলছি যে বিভিন্ন মিডিয়া আছে, বাট আমরা এখন যে কাজটা করতে যাচ্ছি সেটা হলো যে গুগল অ্যাডসে আমরা বিজ্ঞাপন দিয়েছি, অ্যাডভার্টাইজিং করেছি, এইখান থেকে ক্লিক করে আমার ওয়েবসাইটে এসেছে এবং এই কাজটা সম্পাদন করেছে, তাদেরকে আমার ট্র্যাক করতে হবে। ঠিক আছে, ওকে। এখন গুগল আসলে এই ট্র্যাকিংটা যদি আমরা করতে চাই, তাহলে এই যে টুলস এন্ড সেটিং থেকে মেজারমেন্টে গিয়ে এই যে কনভার্সন, এই কনভার্সনে আমাদের ক্লিক করতে হবে। করার পরে আগের বেসে করাইছে, ও এটা বেস 3 তাই না? ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে? আমাদের এটা ইয়া করতে হবে, মানে তাহলে টুলস এন্ড সেটিং থেকে মেজারমেন্ট থেকে কনভার্সন আসলে এখানে আসবে। এই প্লাসটাতে ক্লিক করলে দেখেন সে আমাকে বলছে তুমি কি ট্র্যাক করতে চাও। সে বলতেছে তুমি কি ওয়েবসাইটের, মানে দেখেন ট্র্যাক এন্ড অ্যাকশন অন ইওর ওয়েবসাইট। তো এইখান থেকে একটা ওয়েবসাইট থেকে কিন্তু অনেক কিছু ট্র্যাক করা যায়। কিরকম? যেমন আপনার যদি একটা B2B কোম্পানি থাকে, যেমন ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু ট্র্যাক করতে পারি, বাট আমার মেইন ই কমার্সের ক্ষেত্রে আমার মেইন ট্র্যাকিংটা হলো যে আমার কয়টা সেল হলো। এরপরেও আমরা ট্র্যাক করতে পারি যে অ্যাড টু কার্টে কয়জন গিয়েছে, চেক আউট পেজে কয়জন গিয়েছে, কতজন আমার পেজ ভিজিট করেছে, কতজন হোম পেজে এসেছে, হোম পেজ থেকে বাউন্স করে চলে গেছে। এমনও হতে পারে যে কিছু মানুষ আমার হোম পেজে আসছে অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা পেজ ভিজিট করছে, অথবা কিছু মানুষ আমার হোম পেজে এসে 2-3টা পেজ ভিজিট করছে, অথবা আমি বলতে পারি আমার ওয়েবসাইটে এসে সে কত 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 সময় ধরে ছিল। এইগুলো আমরা ট্র্যাক করতে পারি। কিন্তু আমরা যখন আসলে অ্যাডভার্টাইজিং করি, এগুলো আমরা ট্র্যাক করতে পারি আরো অন্য ভাবে করা যায় আর কি, সেটা আমরা গুগল অ্যানালিটিক্স এ শিখবো আর কি। এখন আমরা যেটা শিখবো যে আমার ওয়েবসাইটে এসে কয়টা সেল হয়েছে, একটা ই কমার্সের ক্ষেত্রে এটা। বাট ধরেন আমি ripset.com এ গেলাম, তখন দেখেন, অথবা আপনি ধরেন ripsoft.com এ গেলেন, এরা হচ্ছে একটা B2B কোম্পানি, তার মানে এরা সফটওয়্যার সেল করে। এদের কাছ থেকে সফটওয়্যার কিনে আরেকটা কোম্পানি বিজনেস করে, তারা কনজিউমারের সাথে বিজনেস করে। এখন ধরেন তার ধরেন এইটাই পছন্দ হয়েছে, এই সফটওয়্যারটা। তো এই ক্ষেত্রে কি হয়, এই ধরনের, আমি এটা আগেও বলেছি আবারও বলি, এই ধরনের ক্ষেত্রে কি হয়, এই ধরনের ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট সেল হয়ে যায় না। যেমন ই কমার্সের ক্ষেত্রে কি হয়, কোন একটা প্রোডাক্ট পছন্দ হলো, আমি ডিরেক্ট কিনে ফেলতে পারি। যেমন আমার নেমসিপে গিয়ে আমার একটা ডোমেন কেনা দরকার, আমার ডোমেন আমি চুজ করলাম, দেখলাম ফাঁকা আছে, সেটা কিন্তু আমি ডিরেক্ট কিনে ফেলতে পারি। এর জন্য এই নেমসিপ কর্তৃপক্ষের সাথে আমার কোনো কথা বলার প্রয়োজন নেই, বা এই ই কমার্স সাইটে কোনো কিছু কিনতে হলে তার সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি কি করতে পারি, আমি হচ্ছে এখান থেকে এটা পছন্দ হলো, আমি অর্ডার দিয়ে দিব, যে একটা যেটা দিলাম অর্ডার দিয়ে দিব, তারা আমার মাল বাসায় পৌঁছে দিবে, কাহিনী শেষ। কিন্তু এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে এটা হয় না, কারণ বোধ পক্ষে রিকোয়ারমেন্ট থাকে। বেসিক একটা সফটওয়্যার ধরেন, এখানে সে বললো আমার এটা লাগবে ওটা লাগবে, বা তোমাদের কি কি ফিচার আছে, তারা ডেমো দেখতে চায়, ডেমো দেখার পরে যখন তার ফুলফিল হয় তখন একটা পারচেজ হয়। এই সমস্ত বিজনেস, এই B2B বিজনেস, তারা চায় হচ্ছে প্রথমে একটা লিড আসুক। লিড আসুক মানে যখন এই যে গেট ফ্রি ডেমোতে ক্লিক করবে, তখন দেখেন এইখানে একটা ইসে নিয়ে আসছে, একটা ফর্মে নিয়ে আসছে, নাম, ইমেল অ্যাড্রেস, কোম্পানি নেম, কান্ট্রি, ফোন নাম্বার, তুমি টেলিকম বিজনেসে জড়িত কিনা, টাইপ অফ বিজনেস, হ্যাঁ,
এই যে বিষয়গুলো ফ্লাপ করার পরে এইটা এই রিপ সিস্টেম কোম্পানি সিআরএম এ যায়। ওই সিআরএম থেকে দেখে এই রিপ সিস্টেম কোম্পানির একটা সেলস পারসন তাকে কল দিয়ে একটা মিটিং সেট করে তারা ডেমো দেখায়। ডেমো দেখার পরে যদি সবকিছু মোটামুটি ফুলফিল হয় দেন প্রোডাক্টটা সেলস হয়। এই ধরনের প্রোডাক্ট থেকে, কিন্তু এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে সেটা হয় না। তো আমরা এটাও ট্র্যাক করতে পারি কিন্তু যে কতজন আমার গুগল অ্যাডস থেকে এসে এই ফর্ম ফিল আপ করছে। দ্যাট ইজ কল্ড, আমরা বলি এটাও কিন্তু কনভার্সন, কিন্তু এটা হচ্ছে লিড, সেল হয় না। আর ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে যে প্রোডাক্টটা কিনে ফেললো এটাকেও আমরা বলি কনভার্সন, কিন্তু এটা আসলে ডিরেক্ট সেল হয়ে যায়। এখন আমরা এখানে আসি, সে বলতেছে যে ভাই তুমি কি ধরনের অ্যাকশন এখান থেকে দেখেন, অনলাইন সেলস, লিঙ্ক ক্লিক, পেজ ভিউ, সাইন আপ। সাইন আপ মানে যে এইটা, এখানে আমি এটা ক্লিক করা মানে এটা নট সাইন আপ, এইটা হচ্ছে সাইন আপ। যেমন ধরেন যে এইখানে যদি গেট স্টার্টেড করে একটা ইউজার ক্রিয়েট করে তাহলে দ্যাট ইজ দ্য সাইন আপ, বাট এটা হচ্ছে একটা লিড। বাট এগুলো প্রত্যেকটা এক একটা সেলস, এক একটা কনভার্সন। এটা এক একটা কনভার্সন, নট সেল। যেমন এইটা সেল হতেও পারে নাও পারে, ডেমো দেওয়ার পরে বললো না ভাই তোমার যে ফিচার আছে না, আমি অন্য কোম্পানি থেকে, কিন্তু এইগুলো হচ্ছে সেলস হয়ে যায়। ঠিক আছে, এইগুলোকে আমরা বলি হচ্ছে কনভার্সন। আবার কি দেখছে বলেন যে অ্যাপ, যারা গুগল অ্যাডস এর থ্রু দিয়ে মোবাইল অ্যাপ, আমরা এটা দেখবো আরো মোবাইল অ্যাপ ইনস্টলেশন। আপাতত একটু বলে রাখি, মোবাইল অ্যাপ ইনস্টলেশন, ধরেন যে মোবাইল অ্যাপে দেখেন কি বলছে, ইন অ্যাপ পারচেজ, ইন অ্যাপ অ্যাকশন, ইন অ্যাপ ইনস্টলেশন। তার মানে একটা মোবাইল অ্যাপের যদি আমরা মার্কেটিং করি, প্রথম আমাদের টার্গেট থাকবে কি, আমরা ইনস্টল করাতে থাকবো মানুষ, ম্যাক্সিমাম আমরা ইনস্টল করাতে থাকবো। আমাদের প্রথম, ধরেন যে আমরা কোন একটা নতুন একটা কোম্পানি পাঠাও ওভারের কথা চিন্তা করে, ওরা প্রথম অবস্থায় কিন্তু প্রচুর পরিমাণে অফলাইনে অ্যাক্টিভেশন করতো, আর গুগলে বলেন ফেসবুকে বলেন প্রচুর অ্যাড চালাইতো। তাদের প্রথম গোল ছিল কি, ক্যাম্পেইনের গোল ছিল অ্যাপ ইনস্টল করাবো। এরপর ধরুন 10,000 অ্যাপ ইনস্টলেশন করছে, তখন তারা ইন অ্যাপ পারচেজ বা ইন অ্যাপ অ্যাকশনে গেছে। ইন অ্যাপ পারচেজটা হলো যে ওই যেমন ফুডপান্ডা প্রথম ইনস্টল করাইলো, এরপরে ফুডপান্ডা ইউজ করে আপনি একটা অর্ডার দিলেন, দ্যাট ইজ কল্ড ইন অ্যাপ পারচেজ। ঠিক আছে, বা ইন অ্যাপ অ্যাকশন। আপনি ওর মধ্যে কি আবার এটাও ট্র্যাক করতে পারেন যে ধরেন যে ফুডপান্ডার মধ্যে আপনি বিভিন্ন রেস্টুরেন্টকে সার্চ দিয়েছেন, দ্যাট ইজ দ্য ইন অ্যাপ অ্যাকশন। সার্চ দিয়ে সেই সমস্ত তারা কি কি খাবার সার্ভ করে ওই রেস্টুরেন্ট, কাচ্চি ভাই, অমুক তমক, এই যে ধরেন যে মামনি রেস্টুরেন্ট, অফবিট, ওই রেস্টুরেন্টে আপনি ঢুকলেন, ঢুকে দেখলেন কি কি খাবার, এগুলো হচ্ছে ইন অ্যাপ অ্যাকশন। এগুলো ইচ্ছা করলে ট্র্যাক করতে পারেন। এরপরে আছে ফোন কল। আমরা এটা এখনো শিখিনি, শিখবো আর কি, যে আমরা হচ্ছে যে কল এক্সটেনশন ব্যবহার করেছিলাম না মোবাইলে, সরি আমরা যখন পিপিসি ক্যাম্পেইন ইউজ করি তখন আমরা কিন্তু অ্যাড এক্সটেনশনের মধ্যে আমরা কল এক্সটেনশন ইউজ করেছিলাম, মানে একটা ফোন নাম্বার দিয়েছিলাম। ওই অ্যাড দেখে অ্যাড থেকে কেউ ক্লিক করলে আমার চলে আসবে ওই অ্যাডের ফোন নাম্বারে কতজন ক্লিক করেছে, সেগুলো হচ্ছে আমরা ট্র্যাক করতে পারবো। এরপরে হচ্ছে যদি আপনার ডেটা থাকে সেগুলো আপনি হচ্ছে ওই যে যেমন সেলস ফোর্স, অফলাইন লিড কনভার্সন, ফোন সেলস, তার মানে হচ্ছে যে আপনি অ্যাড চালিয়েছেন, ধরেন যে লারিব বা আড়ং, এরা হচ্ছে ক্যাম্পেইন চালাচ্ছে ফেসবুকে, গুগলে, ইউটিউবে। অ্যাডটা দেখে তারা ওয়েবসাইট থেকে কেনে নাই, তারা সরাসরি আউটলেটে গেছে। এই ক্ষেত্রে একটু কষ্ট আছে, জিজ্ঞেস করতে হয় ভাই আপনি কিভাবে আমাদের নিউজ পাইছেন, তখন সে বলবে আমি গুগল দেখেছি। তখন ওই ডেটাটা কিন্তু কি করে, ওই ডেটাটা কিন্তু ওই শপের ম্যানেজার, ওই আউটলেটের ম্যানেজার কিন্তু এন্ট্রি রাখে। ওই লিড গুলো ইচ্ছা করলে আপনি ইনপুট দিতে পারেন এই যে ইম্পোর্ট ডাটার মাধ্যমে, এই আর কি। তো এখন আমরা হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে ক্লিক করলাম। হ্যাঁ, কাস্টমারের ইম্পোর্ট ডাটার মধ্যে ওনার কোন ইনফরমেশনটা আমরা নিব? ওইগুলোই থাকে, ইম্পোর্ট ডাটার মধ্যে ওইগুলোই থাকে, সেলস রিপোর্ট থাকে, নাম, ফোন নাম্বার থাকে। এটা একটা ইয়া আছে,
এটা এইগুলো যেগুলো আমাদের আরেকবার আসবে, হ্যাঁ, ওই লাস্টের ক্লাসের দিকে। তো এটা আরেকবার আসবে। ওইটা হচ্ছে যে আপনার ওরা এটা ডেটা শিট আছে, মানে গুগলে কাস্টমার আপনাকে ডিটেইলস একটা সিএসভি ফরম্যাট দিবে, ওইখানে যে ইনপুট গুলো আছে সেইগুলো দিতে হবে। বুঝতে পারছেন যখন ইম্পোর্ট করতে চান? আচ্ছা, তো এখন ধরেন, এখন এই যে আমি এখানে ক্লিক করলে দেখবেন অনেক ইয়ে আছে, আপনি কি ট্র্যাক করতে চান। এখন আমি কিন্তু আবারও বলতেছি যে এইখানে ট্র্যাকিং করবে শুধু সেইগুলো গুগল অ্যাড চালিয়েছেন, ওই অ্যাড দেখে যারা আপনার ওয়েবসাইটে এসে যে অ্যাকশন গুলো নিয়েছে সেই অ্যাকশনের ট্র্যাকিং। তো আপনি গুগল অ্যাডস দেখে এসে কেউ পারচেস করতে পারে, কেউ অ্যাড টু কার্টে যেতে পারে, চেক আউটে যেতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে সাবস্ক্রিপশন হতে পারে, কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করতে পারে, লিড ফর্ম ফিল আপ করতে পারে। অনেকের ওয়েবসাইটে বুক অ্যাপয়েন্টমেন্ট থাকে, অনেকের ওয়েবসাইটে কিন্তু আমরা দেখি না যে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এই সময় তোমাকে আমি ডেমো দেখাবো, সাইন আপ। আবার অনেকের ওয়েবসাইটে রিকোয়েস্ট কোড, এই ধরনের এগুলো কিন্তু সব সিটিএ। আমরা পড়েছি না সিটিএ, কল টু অ্যাকশন বাটন। ওই যে আমরা যখন ইয়া করলাম আর কি, যখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, হেডলাইনে বললাম যে একটা সিটিএ থাকতে হবে, এগুলো কিন্তু সব সিটিএ। পেজ ভিউ, আদার, আউটবাউন্ড ক্লিক, গেট ডিরেকশন। অনেকের বিজনেস আছে গেট ডিরেকশন, যেমন আপনি রেস্টুরেন্ট গেট ডিরেকশন দিতে পারেন। তার মানে হচ্ছে যে ক্যাম্পেইনটা চালাইছেন, আপনি ওখানে দিলেন হচ্ছে গেট ডিরেকশন, তার মানে ওখানে ক্লিক করলে আপনার ম্যাপে নিয়ে যাবে আপনার আউটলেটটা কোথায়। তো এইগুলো হচ্ছে মোটামুটি কল টু অ্যাকশন। এখন আমরা কোনটা ট্র্যাক করতে চাই? ধরেন আমি, যেহেতু আমি এই ওয়েবসাইটের ক্ষেত্রে করতেছি, আমরা ধরেন পারচেসটা ট্র্যাক করতে চাই। এখন একটা নাম দেন, যে দেন কনভার্সন বা সেলস দিলেন, সেলস, সেলস কনভার্সন নাম দিলেন। তার মানে আপনি ট্র্যাক করতে চাচ্ছেন যে আমার ওয়েবসাইটে এসে কেউ কোনো প্রোডাক্ট কিনলে তাদেরকে আপনি ট্র্যাক করবেন। ওকে, এখন দেখেন এখানে একটা কথা বলেছে যে ইউজ সেম ভ্যালু ফর ইচ কনভার্সন, ইউজ ডিফারেন্ট ভ্যালু, আর কোনো ভ্যালু ইউজ করতে চান না। এখন এই প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন এক একটার এক এক রকম দাম না, এক একটা কিন্তু এক একটা প্রাইস, এটা $3, এটা $4, এটা $60, এটা $8। তাহলে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কি হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট আপনার ভ্যালুটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট। যদি সেম ভ্যালু হতো তাহলে আমরা কি করতাম, এই সেম ভ্যালু লিখে বলে দিতাম প্রত্যেক, মানে কিছু ধরেন যে কিছু একজন একটাই প্রোডাক্ট সেল করে, যে প্রোডাক্টের দাম $50, তাহলে সে কি করতো, সে বলতো যে সেম ভ্যালু প্রত্যেকের জন্য $50। কিন্তু এই ওয়েবসাইটের জন্য কিন্তু সেম ভ্যালু না, প্রত্যেকটা প্রোডাক্টের যে কোনো প্রোডাক্ট কিনলেই কিন্তু সে ট্র্যাক করবে, কিন্তু ভ্যালুটা কি সেম? সেম না। তো এইটা হচ্ছে যে এইটার একটু কারিশমা করতে হয় আর কি, ওই ডেটা লেয়ার নিয়ে একটু খেলতে হয়, এটা আমরা দেখাবো। যেমন আপনাকে একটু দেখায় একটা জিনিস, ধরেন অ্যানালিটিক্সে যাই, এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের জন্য, হ্যাঁ। এই অ্যানালিটিক্সে গেলে দেখবেন, ধরেন আমি এই কনভার্সনে যাই, ই কমার্সে যাই, ওভারভিউ দেখেন, এইখানে দেখেন যে আমার এই যে প্রোডাক্ট সেল হয়েছে, খাসির পিছনের পা লাগবে একজন কিনছে, বুঝছেন? এইটার ভ্যালু আর এইটার ভ্যালু কিন্তু এক একটা প্রোডাক্টে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু, কিন্তু আমার এই অ্যানালিটিক্সে সেই ডেটাটা চলে আসছে ডিফারেন্ট ডিফারেন্টই, কিন্তু এই ওয়েবসাইটের ডেটা কিন্তু আমি দেখাচ্ছি। আরেকটা জিনিস দেখেন, এই ওয়েবসাইটে কিন্তু বাংলায় টাকায় আছে, কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে ডলার। এইখানে আবার এই গুগল অ্যানালিটিক্সে কারেন্সি বাংলা হয় না, বুঝছেন? তো ও এইটারে কি করছে, এই ডেটা তো নিয়ে আসছেই, কোন প্রোডাক্ট কি পরিমাণ সেল হয়েছে, সেই কোন প্রোডাক্ট সেল হয়েছে সেটা তো নিয়ে আসছেই, ওই প্রোডাক্টের প্রাইস কত ছিল সেটা নিয়ে আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ সে আবার 85 ভাগ দিয়ে কনভার্ট পর্যন্ত করছে, তারপরে আমাকে দেখাইছে। তো এই ডিফারেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমাদেরকে একটু কলকাঠি নাড়তে হয় অন্য জায়গা, সেটা আমরা দেখাবো আরেকটু পরে, আবার নাও দেখাতে পারি। এটা মূলত অ্যানালিটিক্স এরিয়া, আর দেখানোর পসিবিলিটি আছে, হয়তো এই সাইড থেকেই দেখাবো। হ্যাঁ,
তো এখন আমরা বাই ডিফল্ট ধরে নিচ্ছি, আমি কিন্তু এই প্রাইসটা কিন্তু ইম্পর্টেন্ট কেন জানেন? ওই যে যখন আমরা এই ভ্যালুটা আমাদের নিতে হবে কেন জানেন? যখন হচ্ছে আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু নামে একটা বিডিং স্ট্র্যাটেজি ছিল, আমাদের কি মনে আছে? ওই ক্ষেত্রে কিন্তু এই কনভার্সন ভ্যালুটা লাগবে, তাহলে ওই বিডিংটা খুব প্রপারলি কাজ করবে। বাট আরওএস বা টার্গেট সিপি এর ক্ষেত্রে এই ভ্যালুটা না দিলেও হয়, সে দেখে যে কতগুলো কনভার্সন হয়েছে, 15 দিনে 30 দিনে 15টা, উল্টা নাকি 30 দিনে 15টা কনভার্সন হয়েছে কিনা, আর 45 বা 50 দিনে 15টা কনভার্সন হয়েছে, এটা কিন্তু শুধু দেখে। সে শুধু কনভার্সন দেখে, কনভার্সনের ভ্যালু দেখে, বাট কনভার্সন ভ্যালু ওইটা কিন্তু লাগবে ওই ক্ষেত্রে। তো আমি আপাতত ধরেন যে এটা দিয়ে দিলাম সেম ভ্যালু, ধরেন $5 দিলাম, $10, কিন্তু আসলে কিন্তু সেম ভ্যালু না, এটা কিন্তু নিয়ে যাবে। আচ্ছা, এখন এই যে এখানে বলছে দেখেন কাউন্ট, সিলেক্ট হাউ মেনি কনভার্সন টু কাউন্ট পার ক্লিক অর ইন্টারেকশন। এখন এই বিজনেসের ক্ষেত্রে যারা এই ফর্ম ফিল আপটা করবে, একই মানুষ যদি 10 বার ফর্ম ফিল আপ করে, তাহলে লোক তো একটাই, লিড কয়টা বলেন তো? একই মানুষ যদি 100 বার ফর্ম ফিল আপ করে এই বিজনেসের ক্ষেত্রে, তাহলে লিড কয়টা? ন্যাচারালি একটা। ন্যাচারালি কিন্তু একটা। কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে যদি একটা মানুষ 1000টা কেনে, তাহলে কিন্তু 1000টা সেল না? হ্যাঁ, এই কারণে হচ্ছে বিটুবি বিজনেসের ক্ষেত্রে এখানে ইউজ করতে হয় যে 1, এই ধরনের বিজনেসের ক্ষেত্রে যে ফর্ম ফিল আপ করলেই হয়ে যাচ্ছে, তার মানে 100 জন ফর্ম ফিল আপ করলে আসলে একটাই লিড। কিন্তু এই ক্ষেত্রে আমরা বলবো যে ভাই তুমি কাউন্ট করো, সে 1000 বার ফিল আপ করুক, আমার সমস্যা নেই, কাউন্ট করবা কি একটা লিড পাইছে, ঠিক আছে। কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে যতবার সে কিনবে, যতবার প্রোডাক্ট কিনবে, আমাদের কাউন্ট করতে হবে ততবারই এক একটা সেলস বা কনভার্সন। এই ক্ষেত্রে এভরি দিতে হবে। বোঝা গেছে না যায় নাই? হ্যাঁ, সাইন আপ কনভার্সনও তো একই জিনিস না, ওয়ান হবে। কোনটা? যদি আমি সাইন আপ কনভার্সন নিতে চাই, সাইন আপ কনভার্সন বুঝিনি বল। মানে আমার ও সাইডে হ্যাঁ সাইন হ্যাঁ আপ। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, অবশ্যই। ধরেন যে একই মানুষ 100 বার সাইন আপ করছে, কিন্তু কথা আছে, কিন্তু একই মেল দিয়ে কিন্তু সে আবার 10 বার সাইন আপ করতে পারবে না, কিন্তু একই মেল দিয়ে সে কিন্তু অনেকবার লিড জেনারেট করতে পারবে। বুঝতে পারছেন? এই ফর্মটা আপনি ডিফারেন্ট একই মেল দিয়ে বারবার ফিল আপ করতে পারবেন, কিন্তু সাইন আপ কিন্তু আবার ডাটাবেজের সাথে ইয়া হয় না। এইটা তো জাস্ট সে একটা এন্ট্রি হিসেবে ডেটাবেজে রেখে দেয়, আর সাইন আপ করলে কিন্তু ভেরিফিকেশন হয় বস। সো একবার ফর্ম ফিল আপ করলে সে কিন্তু সেম মেল আইডি দিয়ে, ইউজার দিয়ে কিন্তু দ্বিতীয়বার আর করতে পারবে না সাইন আপের ক্ষেত্রে কিন্তু। বাট সে যদি করতে পারে, ধরেন যে আপনার সিস্টেমটা স্মার্ট না, এই ভেরিফিকেশন গুলো করে না, যে মেল আইডিটা ভেরিফিকেশন করে না, ইউজার নেম ভেরিফিকেশন করে না, সে যতবার করে ততবারই সাইন আপ হিসেবে নেয়, তাইলে হচ্ছে যে আবার একই। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছি। ওকে ওকে। এখন ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো আর ভিউ থ্রু কনভার্সন উইন্ডো বলে একটা কথা আছে। ক্লিক থ্রু কনভার্সন উইন্ডোটা হলো যে কেউ আপনার গুগল অ্যাডস দেখেছে, দেখার পরে সে ক্লিক করেছে। কেউ একজন, ধরেন আমি ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, আমাদের তো প্রিয় কিওয়ার্ড এটা, তাই না? উপায় নাই, ধরেন এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা লিখে কেউ একজন সার্চ দিয়েছে, অথবা ধরেন আমি এখানে লিখি পিমার্ট বিডি, এই পিমার্ট বিডি কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়েছে এবং এইখানে ক্লিক করে এখানে এসেছে। ধরেন আসার পরে সে চলে গেছে, কাজটা করে কেটে দিয়ে আর একটা পেজে গেছে, ধরেন একটা এই পেজে ওয়ারবটি কিনতে গেছে। কেনার পরে কিনতে যে কি করছে, আসলো কোথা থেকে? অ্যাড দেখে কিন্তু ভাই, মানে আমি কিন্তু একটা জিনিস একটু ভুল বলেছি। ধরেন পিমার্ট বিডি লিখে আমি সার্চ দিলাম,
আমার তো কোনো আসলে অ্যাড আসতেছে না, ধরেন এইটাই সেই অ্যাড আসলো, মানে আমি গুগল অ্যাডস এর থ্রু দিয়ে অ্যাড চালাচ্ছি, পিমার্ট বিডি লেখার পরে একটা অ্যাড আসছে, এইটাই ধরে নিন সে অ্যাড। এই অ্যাডে ক্লিক করার পরে এখানে আসলো এবং সে হচ্ছে যে এইখানে গেল, এইখানে যাওয়ার পরে সে কেটে দিয়ে চলে গেল। তার মানে সে একটা অ্যাকশন কিন্তু নিয়েছে। কি অ্যাকশন? একটা ক্লিক করেছে, ক্লিক করে আপনার ওয়েবসাইটে এসেছে। ওয়েবসাইটে আসার পরে সে কি করছে, সে পেজেও গেছে কিন্তু প্রোডাক্টটা কেনে নাই। তো ভিউ থ্রু কনভার্সনটা হলো, এখন ধরেন আমি যদি এখানে 30 ডেজ দিয়ে রাখি, সে যদি 29 ডেতে এসে আবার প্রোডাক্টটা কেনে, ধরেন যে প্রথম দিন এসে অ্যাড দেখেছে, ক্লিক করেছে, প্রোডাক্ট কেনে নাই, 29তম দিনের দিন এসে সে প্রোডাক্টটা কিনছে, তাহলে এই কনভার্সনটাকে সে ভিউ থ্রু কনভার্সন হিসেবে সিলেক্ট করবে, মানে কাউন্ট করবে, সেটা কাউন্ট করবে ভিউ থ্রু কনভার্সন। কথা কি বোঝা গেছে না যায় নাই? 30তম দিনের দিনও এসে প্রথম অ্যাড চালাইছেন, ধরেন আপনি অ্যাড চালাইলেন, অ্যাড আপনি 100 দিন ধরে চালাচ্ছেন, সমস্যা নেই, কিন্তু ওই লোকটা যেদিন আসছে, ওই লোকটা যেদিন আপনার অ্যাড দেখে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসছে কিন্তু প্রোডাক্ট কেনে নাই, পেজ ভিজিট করে চলে গেছে, ওই দিন থেকে ওর কাউন্ট শুরু। এইবার ওই দিন থেকে 30তম দিনের দিনে সে প্রোডাক্টটা কিনছে, কেনা মানে একটা কনভার্সন হয়ে গেল বা একটা সেলস হয়ে গেল। সেই কনভার্সনটাকে গুগল ধরবে ক্লিক থ্রু কনভার্সন। কথা কি বোঝা গেছে না যায় নাই? হ্যাঁ, বুঝে গেছি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, যদি জি জি বলেন। ভিজিটর কুকিজ ক্যাশ এগুলো ক্লিন করে ফেললো সামহাউ, তো সেক্ষেত্রে গুগল কি এটা ট্র্যাক করতে পারবে কঠিন 30তম একটা দিনে? প্রশ্ন করছে। যদি হচ্ছে কুকি যদি ডিলিট করে ফেলে, পারার কথা না, হ্যাঁ, কারণ ও তো এই কুকিটা ট্র্যাক করে রাখে এই সিস্টেমে, এইভাবে কিন্তু কিন্তু সে মিলায়। বাট আরেকটু স্মার্ট হতে পারে, সেটা হলো যে যদি হচ্ছে যে ম্যাক অ্যাড্রেসটাকে যদি থাকে, আচ্ছা আমি আরেকটা কথা বলে নিই, কনভার্সন লিঙ্কার নামে আরেকটা ট্যাগ আছে, যেটা হচ্ছে গুগল হচ্ছে কনভার্সন ট্র্যাকিং কোডটা বসানোর পর কনভার্সন লিঙ্কার ট্যাগ নামে একটা ট্যাগ আছে, এটা বসাতে হয়। এটার কারণ হলো গুগলের যে থার্ড পার্টি যে সার্ভিস, এটা হচ্ছে প্রথমে এই ঘটনাটা ঘটাইছিল হচ্ছে অ্যাপেল। এই তার তো সবকিছু একটু ডিফারেন্ট আলাদা করতে চায়। অ্যাপেল হচ্ছে সাফারি ব্রাউজারের লেটেস্ট ভার্সন আনার পরে ওইখান থেকে হচ্ছে যে কেউ আসলে, ওই ব্রাউজার থেকে কেউ আসলে গুগল ট্র্যাক করতে পারতো না, এবং এই রেস্ট্রিকশনটা দিয়েছিল যে থার্ড পার্টি কাউকে ট্র্যাক করতে দিবে না তার ইউজারদেরকে, যারা সাফারি ব্রাউজার বা ম্যাকের সার্ভিস গুলো ইউজ করে। তখন হচ্ছে গুগল ওইটারে ব্রেক করছে হচ্ছে কনভার্সন লিঙ্কার ট্যাগ দিয়ে। তো কনভার্সন লিঙ্কার ট্যাগে হয়তো কুকি বাদেও আরো অনেক ইনফরমেশন নেয়, এটা আমার একটু দেখতে হবে, আপনারা একটু দেখেন। তো করতে পারে, বাট এটা আমি সঠিক ইনফরমেশন দিতে পারলাম না আর কি। হ্যাঁ, তো কনভার্সন লিঙ্কার ট্যাগটা হলো যে, যেমন ক্রোমের ব্রাউজারে যদি আপনি ক্রোমের ব্রাউজারে ব্রাউজ করলেন, গুগল অ্যাডস এর নিজস্ব সম্পদে এটা করতে পারবে, ফেসবুকে ইউটিউবের অ্যাড দেখে করতে পারবে। বাট থার্ড পার্টি যে সার্ভিস গুলো আছে, ধরেন এজ ব্রাউজার, ওই ম্যাকের যে সাফারি, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে যে ওরাই হচ্ছে যে আপনার দিত না, ওই কুকি গুলো নিতে দিত না থার্ড পার্টি কোনো সার্ভিসকে। মানে সাফারিতে ব্রাউজ করতেছেন আপনি, অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনবেন, কিন্তু অ্যাডটা দেখছেন গুগল অ্যাড, তাহলে গুগলের কাছে কিন্তু সাফারি থার্ড পার্টি না, বা সাফারির কাছে গুগল কিন্তু থার্ড পার্টি, এদেরকে এই ডাটাগুলো নিতে দিত না। তখন হচ্ছে গুগল কনভার্সন লিঙ্কার ট্যাগটা নিয়ে আসে, একটু পরে আসবে, ও বলবে যে ভাই এটাও ইনস্টল করতে হবে। তো যাই হোক, নিতে পারে না, হয়তো একটু দেখতে হবে। এটা একটু আপনারা একটু দেখেন, আমি একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা, ভিউ থ্রু, কি দিয়ে দেখবো কনভার্সন ট্র্যাকিং? কনভার্সন ট্র্যাকিংটা হচ্ছে যে কুকি ডিলিট করার পরে করে কিনা, মানে ডেটাটা পাবে কিনা। আর কনভার্সন লিঙ্কার ট্যাগটা আমি যতটুকু বললাম, এর আরেকটু ডিটেলস নিয়ে যে ও কি নেয়। এগুলো হয়তো ফ্ল্যাশ করতেও পারে, নাও পারে, মানে গুগল এটা ফ্ল্যাশ করতেও পারে, নাও পারে। যেহেতু থার্ড পার্টির প্রবলেম ছিল বলেই গুগল এই জিনিসটা নিয়ে আসছে। গুগল বলছে যে এখন তুমি কনভার্সন লিঙ্কার ট্যাগটা যদি ইউজ করো, তাহলে মোটামুটি আমি থার্ড পার্টি ডাটা আনতে পারবো। গুগল অ্যাডস বলেছে এই কথা, কিন্তু কিভাবে আনে এটা হয়তো নাও বলতে পারে, যেহেতু থার্ড পার্টি চায় না গুগলের কাছে ডেটা দিতে। বাট একটু দেখেন আর কি। ওকে, আমি যতটুকু জানি হিস্টরি বললাম আর। ওকে,
তার মানে হলো কনভার্সন লিঙ্কার ট্যাগটা কি জিনিস, যে থার্ড পার্টি ডাটা যাতে প্রপারলি আনতে পারে ওই জন্য ওইটা ব্যবহার করা হয়। ওইটার কাজ শুধু ওইটাই। এই জন্য কনভার্সন ট্র্যাকিং ট্যাগ বসানোর সাথে সাথে কনভার্সন লিঙ্কের ট্যাগটা বসাতে হবে, এটা গুগলের নিয়ম। ওকে, আচ্ছা, এটা গেল ক্লিক থ্রু কনভার্সন। এর আর এই জায়গাগুলোতে কিন্তু এসে প্রশ্ন আসে বস, ক্লিক থ্রু কনভার্সন, ভিউ থ্রু কনভার্সন থেকে প্রশ্ন আসে এসে, যারা গুগল অ্যাড সার্টিফাইড হতে চান। ওকে, ভিউ থ্রু কনভার্সনটা হলো যে কেউ একজন এই অ্যাড দেখে, মানে এই ওয়েব হোস্টিং লেখার পরে অ্যাড দেখে চলে গেছে, সে ক্লিক করে নাই, মানে সে শুধু অ্যাডটা দেখছে, মানে ইমপ্রেশন হয়েছে, কোনো অ্যাকশন নেয় নাই। এইটা হচ্ছে ধরেন যে এরপরে যে এখানে আপনি যে উইন্ডোটা দিবেন, এখানে ধরেন আচ্ছা এখানে কিন্তু চেঞ্জ করা যায়, হ্যাঁ এখানে আপনি এভাবে চেঞ্জ করতে পারেন, কাস্টম দিয়ে দিতে পারেন, 90 ডেজ দিলাম বা 30 ডেজ দিলাম ধরেন, অথবা ধরেন আমরা 90 ডেজ দিলাম। হ্যাঁ, তার মানে ক্লিক থ্রু কনভার্সন যদি আমরা সিলেক্ট করি, কেউ যদি হচ্ছে আমার প্রোডাক্ট ক্লিক করে না কিনে চলে যায়, 90তম দিনের দিন যদি আসে, তাহলে সে কনভার্সন, তার মানে সে ক্রেডিটটা দিবে যে এটা গুগল অ্যাডসেরই ফসল, এই আর কি। এই জন্য ক্লিক থ্রু কনভার্সন। আর ভিউ থ্রু কনভার্সনটাও এখান থেকে আমরা সেট করে দিতে পারি, ধরেন 30 ডেজ দিলাম, তার মানে কেউ একজন এইভাবে কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছে, অ্যাড দেখেছে কিন্তু ক্লিক কিচ্ছু করে নাই, চলে গেছে, কেটে দিয়ে এভাবে চলে গেছে। এরপরে কোনো একদিন এসে কিনছে, তখন এইটারে ধরেন যে এইটারে আমরা 30 ডেজ দিলাম, তার মানে যদি 30 ডেজের ডেজ মানে 17তম দিনে এসে প্রোডাক্টটা কিনছে, তাহলে সেটাকে সে ভিউ থ্রু কনভার্সন হিসেবে গুগল এটা বলবে যে এটা আমারই কনভার্সন, আমি অ্যাড দেখাইছিলাম তখন কিনে নাই, পরে আইসা কিনছে, অতএব এই এই এর এর ভাগিদার আমি। সেটাই হচ্ছে ভিউ থ্রু কনভার্সন, আর ওটা হচ্ছে ক্লিক থ্রু কনভার্সন। এইটুকুর মধ্যে কারো কোনো ইয়া আছে কিনা, এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে আর কি। পারে না, ম্যাক্সিমাম লোকে জিজ্ঞেস করেন পারবে না। স্যার এটা কি ওই অ্যাডের সাথে সম্পর্কিত? মানে দেখেছে আমি একটা অ্যাড চালালাম, আমার সময় শেষ হয়ে গেল, মানে টাইম শেষ হয়ে গেল, কিন্তু ওই অ্যাডের সময় মানে ভিজিটরটা আসলো, আইসা একটা দেখলো, মানে অ্যাড শেষ, তারপর আবার অন্য কোনো দিন আইসা সে থেকে পুরো মানে যদি ওই 90 ডেজের মধ্যে থাকে তাইলে হবে। ধরেন আপনার অ্যাড আজকে বন্ধ হয়ে গেছে, এই ভদ্রলোক আজকেই ক্লিক করছে, এই যে 90 ডেজ টাইম আছে, এর মধ্যে এসে যদি প্রোডাক্ট কিনে, তাহলে সেটা ক্লিক থ্রু কনভার্সন হিসেবে কাউন্ট হবে। আমার একটা যদি আমার 30 দিন চলে, সেক্ষেত্রে 30 দিন চললে সমস্যা নেই, ও কবে ক্লিক করছে, আপনার অ্যাড আজকে চালায়া আজকেই বন্ধ করে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু ও তো ক্লিক করে ফেলছে, ডেটাটা তো আছে। এখন ধরেন ওকে আমি রেখেছি যে এই উইন্ডোর মধ্যে থাকবা, 30 দিনের উইন্ডো বা 90 ডেজের উইন্ডোর মধ্যে আমি তারা রেখে দিলাম। এই 90 ডেজের মধ্যে সে যে কোনো দিন এসে যদি আপনার সাইট থেকে প্রোডাক্ট কেনে, তাহলে বলবে যে ভাই ও আমার অ্যাড দেখেছিল, গুগল অ্যাডস বলবে আমি ওর অ্যাড দেখাইছি, অথবা এই কনভার্সনের ক্রেডিট আমার, আমি সেল করছি, এই দায়িত্ব এই ক্রেডিট আমার, এটা বলবে। বুঝতে পারছেন? হ্যালো স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। হলো যে ভিউ ক্লিক থ্রু ভিউ আর এসে ভিউ থ্রু কনভার্সন উইন্ডো, হ্যাঁ, এখানে যদি একজন লোক মানে আমার একটা দেখলো, দেখে ক্লিক করলো, ক্লিক করে মানে কোনো কিছু কেন না, চলে গেল, আবার অন্য একটা পেজে চলে গেল কাইটা দিয়ে, আর যদি পরে আইসা সেটা মানে আরেকটা লোক, মানে ওই লোকটাই যদি আবার এরকম হতে পারে যে আসলো, আইসা মানে ভিউ করলো, চলে গেল, তো পরবর্তীতে আবার আইসা যে সে ওইটা থেকে আবার কেনে, তাহলে কি ক্লিক থ্রু রেট হবে না কোন ভিউ থ্রু? ক্লিক থ্রু কনভার্সনই হবে, ক্লিক থ্রু কনভার্সনই হবে। 90 ডেজের পরে যে যদি আবার আসে না কিনে চলে যায়, তাহলে হচ্ছে আর ক্লিক, তখন আর গুগলের কোনো দাবি দেওয়া থাকবে না, মানে গুগল অ্যাডস বলবে না যে ভাই এই লোক আমার ছিল। মানে আমি যে টাইমটা সেট করে দেবো ওই টাইমের ভিতর হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তারপরে আরো 5 বার আসতে পারে, প্রোডাক্ট কেনে নাই, সমস্যা নেই, কিন্তু এই উইন্ডোর মধ্যে থাকলেই হবে, এই জন্যই তো উইন্ডো। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। তা আমি একটু এর আগে যে বিটিংটা দেখাইছিলাম না, ওইটা একটু মানে কনফিউশন ছিল আমার। কোন বিডিং? এই যে এটার আগে যেটা আরওএস এ? হ্যাঁ হ্যাঁ। মানে এখন কি আপনি বলতেছেন আরওএস বিডিং কি, সেটা আমাকে বলতে হবে?
না না সেটা না, মানে এই যে এটার আগে একটা মানে আমি ওইটা মানে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, মানে শুনতে পাইনি। আচ্ছা সমস্যা না, আমি ওটা ভিডিওটা এসে দেখে নিন। আচ্ছা ভিডিওটা আমি পরে দেখে আচ্ছা, নিবো। ইনক্লুড কনভার্সন মানে হচ্ছে আমরা যেখানে রিপোর্ট দেখবো এই কনভার্সন কলামটা আসবে, এই আর কি। ইয়েস নো। আচ্ছা হ্যাঁ, ভাইয়া ভিউ থ্রু কনভার্সনটা আরেকবার একটু বলবেন, আমি একটু কনফিউজড হয়ে গেছি। ভিউটা ক্লিক থ্রু মানে হলো যে আমি ক্লিক করার পরে চলে গেলাম, কিনলাম না প্রোডাক্টটা, পেজে ঘুরে চলে গেলাম। এখন আমি উইন্ডো সেট করেছি কত, 90 ডেজ। তার মানে আজকে আপনি অ্যাড দেখেছেন, আজকে ক্লিক করেছেন, কিন্তু প্রোডাক্ট না কিনে ওয়েবসাইট ভিজিট করে বাড়ি চলে গেছে, ভালো কথা। আপনি 89তম দিন মানে আজকে থেকে 89তম দিনে আসছেন, আয়শা প্রোডাক্টটা কিনছেন, তাহলে গুগল বলবে যে ফারজিনা আমার অ্যাড, আমি অ্যাড চালাইছি, আমার অ্যাড দেখে আসছিল, অতএব এই লোক যে কিনছে এটা আমার সম্পত্তি। এটাকে আমি ভিউ থ্রু ক্লিক থ্রু কনভার্সন হিসেবে কাউন্ট করব, মানে এই ক্রেডিটটা গুগল অ্যাডস এর। আচ্ছা, ভিউ থ্রু কনভার্সন হলো সে শুধু দেখেছে, কোন একটা কিওয়ার্ড লিখে আপনি সার্চ দিয়েছেন, অ্যাডটা দেখে চলে গেছে, সে শুধু অ্যাড দেখেছে, কোনো অ্যাকশন নেই, ক্লিক করে নাই। ইমপ্রেশন, হ্যাঁ জাস্ট ইমপ্রেশন, কাইন্ড অফ না, ফুল অফ ইমপ্রেশন আর কি। আর ভাইয়া যদি কেউ অ্যাড টু কার্ট করে রাখে তখন ওটা কিসে যায়? অ্যাড টু কাট করে রাখে মানে ধরেন যে আপনি বলতে চাচ্ছেন যে আমি এই অ্যাডটা দেখে এসে অ্যাড টু কার্টে রেখে চলে গেলাম, কার্টে রেখে চলে গেলাম, হ্যাঁ কোনো সমস্যা নেই। আপনি 89 দিনের দিন এসে কিনলেন ওই অ্যাড টু কার্টের মাল, এটা ক্লিক থ্রু কনভার্সনে। মানে আমার কথা অ্যাড টু কার্টের প্রোডাক্টটাকে কনভার্সনে শো করে, যেটা আমার এটাও তো আমি ট্র্যাক করতে পারবো যে কয়জন মানুষ এই আমার এই প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট রাখছে। হ্যাঁ তা পারবো, এটাই সব পারবো, যা ইচ্ছা তাই পারবো। ওকে, অ্যাড টু কার্ট নিয়ে একটা কোশ্চেন আছে আমার ছোট। বলেন। কারণ যেসব ভিজিটর অ্যাড টু কার্ট পর্যন্ত গিয়ে আর কিনে নেই, বিভিন্ন কারণ হইতে পারে, এটাকে আমি আমার নেক্সট ক্যাম্পেইনে আবার টার্গেট করতে পারবো যারা আমার? হ্যাঁ পারবেন না কেন, অবশ্যই পারবেন। চেক আউটে কারা গেছে, কারা 3টা পেজ ভিজিট করছে, রিটার্নিং ইউজার, নিউ ইউজার, 10 মিনিট ধরে আপনার ওয়েবসাইটে থাকছে, প্রথম পেজ থেকে বাউন্স করছে, সবাইকে রিটার্গেট করতে হবে। আপনি যদি চান যে এইখানে এসে কারা সার্চ দিছে তাদেরকেও টার্গেট করতে পারবেন। আপনি যদি চান যে কারা আমার এই ব্র্যান্ডটাতে ক্লিক করছে তাদেরকেও টার্গেট করতে পারবেন। কি কি সার্চ দিচ্ছে এটা তো বের করা হবে, সেটা তো আপনি অ্যানালিটিক্সে দেখতেই পারবেন, কি কি দিয়ে সার্চ দিচ্ছে, কি কি দিয়ে সার্চ দিচ্ছে অ্যানালিটিক্সে দেখতে পারবেন। আচ্ছা ওকে, এখন হচ্ছে যে অ্যাট্রিবিউশন মডেল নামে একটা মডেল আছে, এটা সব জায়গায় আছে, ফেসবুকেও আছে, ইসেও আছে। অ্যাট্রিবিউশন মডেলটা হলো যে গুগল অ্যাডস, আপনি ধরেন একটা মানুষ, আপনি গুগল অ্যাডস চালাচ্ছেন, গুগল অ্যাডস চালানোর পরে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে ওয়েবসাইটে আসলেন, কিনলেন না, চলে গেলেন। আবার 2 দিন পরে এসে সার্চ দিয়েছেন, আবার অ্যাড দেখছেন, আবার ক্লিক করলেন, দেখলেন, ঘুরলেন ফিরলেন, কিনলেন না। আবার ধরেন 5-7 দিন পরে এসে আবার সার্চ দিলেন, এরপরে ইয়া করলেন, পছন্দ হলো, প্রোডাক্টটা কিনে নিয়ে চলে গেলেন। এখন এই অ্যাট্রিবিউশন মডেলটা হলো যে এই গুগল অ্যাডস কার ক্রেডিট বেশি দিবে, মানে এখানে সিলেক্ট করে দেয়া যায় যে আমি তাদেরকে, মানে ওইগুলো আবার পরে দেখা যায় আর কি, সেটা আমি বলবো। মানে একটা ইউজারের বিহেভিয়ার ট্র্যাকিং এর জন্য অ্যাট্রিবিউশন মডেলটা খুব দারুণ। কিরকম, আপনি দেখলেন যে আমার অ্যাড চলতেছে 6 মাস ধরে, ম্যাক্সিমাম লোক আমি দেখতেছি যে আমার ফার্স্ট ক্লিক থেকে, মানে ফার্স্ট ক্লিকে এই প্রোডাক্ট কিনতেছে না লাস্ট ক্লিকে প্রোডাক্ট কিনতেছে নাকি মাঝামাঝি কোনো সময় কিনতেছে, মানে অ্যাড সে দেখতেছে, বারবারই তার সামনে অ্যাড আসতেছে, কিন্তু কোন সময়টাতে, কোন অ্যাকশনটাতে সে তার প্রোডাক্টটা পারচেজ করতেছে, এইটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউশন মডেল। এটা আরো ডিটেলস আছে, এটা আমরা দেখবো আর কি, সে মানে এইখান থেকে অ্যাট্রিবিউশন মডেল পুরো আমরা দেখবো। এখানে জাস্ট আমি একটা আলোচনা করে যাচ্ছি যে এইখানে দেখেন এত জিনিসগুলো আছে,
যে এই যে প্রোডাক্টটা কিনলো, অ্যাড বারবার দেখতেছে, কিন্তু সে কি লাস্ট ক্লিকে এসে প্রোডাক্টটা কিনেছে নাকি ফার্স্ট ক্লিকে এই প্রোডাক্টটা কিনেছে? লিনিয়ার মানে হলো ধরেন যে সে 10 বারের বার কিনেছে, তার মানে প্রত্যেকটার হচ্ছে যে মানে প্রত্যেকটা মানে প্রথম দিন অ্যাড দেখেছে, ক্লিক করছে, কেনে নাই, তারপরে কিনছে, তারপরে করছে, তারপরে করছে, তারপরে করছে, 10 বার অ্যাড দেখছে, 10 বারই ক্লিক করছে, কিন্তু 10তম বারে গিয়ে সে প্রোডাক্টটা কিনছে। লিনিয়ার মানে হলো অ্যাট্রিবিউশন মডেল অনুযায়ী প্রত্যেকটা ক্লিককে গুগল অ্যাড সমান প্রায়োরিটি দেবে। টাইম ডিকেটা মানে হলো, এটা কি জানো, আচ্ছা, টাইম ডিকেটা মানে হলো যে সে ধরেন 5টা ক্লিক দিয়েছে, 5টা ক্লিক মানে ক্লোজার, যেটা মানে কোন লাস্ট ক্লিকে মানে ক্লোজার ইন দা কনভার্সন উইন্ডো। দেখেন ওখানে লিখছে গিভস মোর ক্রেডিট টু ক্লিকস দ্যাট হ্যাপেন ক্লোজার ইন দা কনভার্সন। তার মানে যে ক্লিকটাতে গিয়ে সে প্রোডাক্টটা কিনেছে সেইটাকে হচ্ছে যে সব মোর ক্রেডিট দিবে গুগল অ্যাডস। এইটা নিয়ে আরেকটু আলোচনা আছে 14তম বা 13তম ক্লাসে, যে বুঝছেন। আচ্ছা, আপাতত এটুকু দেখে নেন। আর পজিশন বেসটা হলো যে ফার্স্ট এন্ড লাস্ট ক্লিকের সে 40% ক্রেডিট দিবে, আর বাদ বাকি 20% ক্রেডিট হচ্ছে আদার ক্লিকের। তার মানে ধরেন যে 6টা ক্লিক হয়েছে, তো 6টা ক্লিক মানে 6তম ক্লিকে যে প্রোডাক্টটা কিনছে, তার মানে হচ্ছে যে গুগলে পজিশন বেজের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট আর লাস্ট ক্লিক, মানে প্রথম যে ক্লিকটা দিয়েছিল একটা দেখে প্রথমবার, আর একদম লাস্ট বার 6তম বার যেটা সে প্রোডাক্টটা কিনেছে সেইটা হচ্ছে 40% ক্রেডিট, আর বাদ বাকিগুলোর হচ্ছে 20% করে ভাগ। এই হলো মোটামুটি হচ্ছে যে অ্যাট্রিবিউশন মডেল। এইটা সম্পর্কে আমরা আরেকবার একটু আলোচনা আছে। অ্যাট্রিবিউশন মডেলটা কই? এই যে এই অ্যাট্রিবিউশনে যখন আমরা যাব তখন এইখানে আমরা একটা কথা বলবো না। এইটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন না থাকে, এখন আমার মেন যে মানে আজকের ট্রেনিং এর আমার মেন বিষয়টা ছিল আসলে যে এই জায়গাটা, বুঝছেন। এখানে হচ্ছে যখন আমি বলবো, এখানে দেখেন যে ও আমাকে একটা কোড দেয়, যেটাকে ফেসবুকের ভাষায় বলে পিক্সেল আর গুগলের ভাষায় বলে ট্যাগ। এই পিক্সেল বা ট্যাগ হলো আসলে কোন ইউজার তোমার ওয়েবসাইট বা অ্যাপে এসে যে অ্যাকশন গুলা নিচ্ছে সেই অ্যাকশন গুলোর ট্র্যাকিং কোড, দ্যাট ইজ কল্ড পিক্সেল বা ট্যাগ। তার মানে আমি যে বলে আসলাম যে আমার কয়জন সাইন আপ করেছে, কে অ্যাড টু কার্টে গেছে, কে চেক আউটে গিয়েছে, কে আমার অ্যাড দেখেছে, কে ক্লিক করেছে, এই যে জিনিসগুলো, এই যে এক একটা অ্যাকশন, ভিজিটরদের যে অ্যাকশন, এই অ্যাকশন গুলো যদি আমি ট্র্যাক করতে চাই তাহলে গুগল অ্যাডস কে বুঝিয়ে দিতে হয়। কারণ এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে আমি আমার এই ওয়েবসাইটটা ইন্টিগ্রেট করব কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে, যাতে এই গুগল অ্যাডস এর মাধ্যমে আমরা যে অ্যাডভার্টাইজিং গুলো করব, পিপিসি করি আর ডিসপ্লে করি, সেইখান থেকে এসে যে অ্যাকশন গুলো আমার মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মধ্যে নিচ্ছে যাতে সেটা ট্র্যাক করতে পারে। এই জন্য এই গুগল অ্যাডস প্ল্যাটফর্ম আর এই ওয়েবসাইটের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি করে দিতে হয়। সেই বন্ধনটা আমরা তৈরি করি এই ট্যাগের মাধ্যমে। ট্যাগ কি জিনিস? ট্যাগ হলো ট্র্যাকিং কোড, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে লেখা একটা ট্র্যাকিং কোড। তাহলে ট্যাগ বা পিক্সেল কি জিনিস যদি এক কথায় বলি, ভাই কিছুই না, এটা হচ্ছে ট্র্যাকিং কোড। গুগল অ্যাডস এর জন্য এই গুগল অ্যাডস প্ল্যাটফর্মটা, যেটা আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ব্যাচ 3 এর জন্য, পাশাপাশি এর সাথে আমি আমার এই ওয়েবসাইটটা ইন্টিগ্রেট করব, এদের মধ্যে একটা বন্ধন তৈরি করে দিব, যাতে এই গুগল অ্যাডস এর থ্রু দিয়ে কোনো অ্যাড চালাইলে এই ওয়েবসাইটে এসে যদি ইউজার কোনো অ্যাকশন নেয়, সেই অ্যাকশনটা যাতে ট্র্যাক করতে পারে।
এই সেতু বন্ধন ঘটানোর জন্যই এই ট্যাগ গুলো বসাতে হয়, যেগুলো হলো একটা জাভাস্ক্রিপ্ট কোড, যাকে আমরা বলি ট্র্যাকিং কোড। এখন দেখেন এখানে বলেছে ভাই তুমি নিজে বসাতে পারো, তুমি যদি কোডিং ফোডিং জানো, অথবা তুমি তোমার ওয়েবমাস্টার বা ডেভেলপার যে ওয়েবসাইটটা ডেভেলপ করেছে তাকে ইমেল করে পাঠিয়ে দিতে পারো কোডটা বসিয়ে দিতে। আর আমরা হচ্ছে যে মানে এত কথা আমার যার জন্য, সেটা হলো ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার যদি আমার থাকে তাহলে হচ্ছে এই কোডটা আমি ইজিলি বসিয়ে ফেলতে পারবো। আমার ওয়েব ডেভেলপারও হওয়া লাগবে না, ওয়েব ডেভেলপারের কাছেও সেটা মেল দিয়ে পাঠাতে হবে না। আমি ডিজিটাল মার্কেটার, আমি নিজেই পারবো। এখন কোডটা দেখতে কেমন দেখেন, কোডটা দেখতে দেখেন js.javascript, এইটুকু হচ্ছে টোটালটা কোড। এই কোডটা আমাকে বলেছে কোথায়, বলেছে দেখেন যে হেড সেকশনের মধ্যে অফ এভরি পেজ অফ ওয়েবসাইট, মানে ওয়েবসাইটে যত পেজ আছে সেই পেজের হেডে বসাতে হবে, যাতে প্রত্যেকটা পেজকে সে ট্র্যাক করতে পারে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, এখন হলো এই কোড, এইরকম কোড, এইরকম যদি, এখন আমি যেটা মানে মেন যে বিষয়টাতে আসতেছি সেটা হলো আমি ফেসবুকে অ্যাড চালাই, আমি ইমেল মার্কেটিং করি, আমি SMS মার্কেটিং করি, আমি লিঙ্কডইন টুইটারে মার্কেটিং করি, আমি SEO করি, আমার তারপরে হচ্ছে যে আমার অর্গানিক ভাবে আসে, আমার ডিরেক্ট আসে, প্রত্যেক জায়গা থেকে আমার ওয়েবসাইটে ভিজিটর আসে। তো তাদেরকে যদি আমি এইভাবে ট্র্যাক করতে চাই, এইভাবে আমার আলাদা আলাদা কোড বসাতে হবে। যেমন ধরেন আপনি যদি লিঙ্কডইনে অ্যাড চালান, তাহলে লিঙ্কডইনের এরকম কোড আছে, লিঙ্কডইনের পিক্সেল বা লিঙ্কডইনের ট্যাগ বা লিঙ্কডইনের কোড, যে লিঙ্কডইনে আপনি অ্যাড চালাচ্ছেন সেখান থেকে কতজন মানুষ আপনার ওয়েবসাইটে এসে পারচেজ করছে। টুইটারে ফেসবুকের পিক্সেল বসাতে হয়, যে ফেসবুক থেকে কতজন মানুষ এসে আমার অ্যাড টু কার্টে গেছে বা প্রোডাক্ট কিনছে। এই পিক্সেল, এত পিক্সেল যদি আপনি বসাতে যান তাহলে বারবার আপনাকে ধন্না দিতে হবে কার কাছে? ওয়েব ডেভেলপারের কাছে, কারণ সে কোডিং জানে। সে কোথায় বসাবে? এই ওয়েবসাইটে আমি ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে দেখাচ্ছি, যারা রতে করবে, যারা র PHP তে করে তাদেরও একটা হেডার পেজ থাকবে, তখন হচ্ছে ডেভেলপারের হেল্প নিয়ে শুধু বসালেন আর কি, তাই না? বাট আমি একটু এখন বলতে চাচ্ছি যে কোডটা কোথায় বসাতে হয়। কোডটা বসাতে হয় কোথায় দেখেন, মানে একটা একটু ঝামেলা, একটু দেখালে তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। কোথায় যেন যাবো, সেটিং অ্যাপিয়ারেন্স থেকে এই যে এডিটর, এটা হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসে দেখাচ্ছি। এই এডিটরে যাওয়ার পরে দেখেন যে ডান সাইডে header.php নামে একটা ফাইল আছে। এই header.php টা আসলে সব পেজের জন্য কমন। একটা ওয়েবসাইটে যত পেজ আছে সব পেজের জন্য header.php টা কমন। মানে যে এই পার্টটুকু, এই যে এই পার্টটুকু, এই পার্টটুকু, এটাকে আমরা বলছি হেডার। এই যে মাই অ্যাড টু কার্ট থেকে উপরে একটা হেডার আছে, ছোট হেডার, এটা হচ্ছে বড় হেডার পিমার্ট, এই যে সার্চ বক্স এবং মাই, এই জায়গাটু সবার জন্য কমন। তার মানে আপনি যে পেজেই যান, আপনি এই পেজে এখন যান, দেখবেন এই পেজে গেলেও এই জায়গাটা কিন্তু সবার জন্য বাস কমন। তো এই header.php ফাইলটা আসলে এই যে এই পেজে, এইখানে আমরা বসা দিলে সব পেজে কোডটা বসে যাবে। তো সেইটা যদি আমাদের বসাতে হয় তাহলে এই যে header.php টা সিলেক্ট করে, ও কিন্তু আমাদের বলছে কি দেখেন, এই ভদ্রলোক আমাদের বলেছে যে হেড এগুলোকে বলা হচ্ছে HTML ট্যাগ। এতটুকু জানলেই হবে, এগুলোকে বলা হচ্ছে HTML ট্যাগ। এইটা হেড, এটার হচ্ছে ক্লোজিং ট্যাগ স্ল্যাশ দিয়ে লেখে আর কি। এখন হচ্ছে যে এইখানে যে আমার এই যে এই দেখেন হেড এখান থেকে শুরু হয়েছে, হেড এখান থেকে শুরু হয়েছে, এই যে এখানে যে দেখেন ক্লোজিং ট্যাগ, এই মাঝে আমার বসাতে হবে। তো এইটা আমাদেরকে বসাতে হবে। আচ্ছা, এখন এই কোডগুলো যদি আপনি হেডারে বসান তাহলে এই কোডটা কিন্তু সব পেজে, একটা ওয়েবসাইটে 100টা পেজ থাকলে 100টা পেজের জন্য কিন্তু কমন। কিন্তু এই জাভাস্ক্রিপ্ট কোডগুলো যদি হচ্ছে যে আপনি বসান এইভাবে, ফেসবুকের জন্য, গুগলের কিন্তু আর অ্যানালিটিক্স এর জন্য কোড আছে। আমরা যখন অ্যানালিটিক্স করব, অ্যানালিটিক্স এর জন্য কোড আছে, ট্যাগ ম্যানেজারের জন্য কোড আছে, রিমার্কেটিং এর জন্য এরকম কোড আছে, তারপরে কনভার্সন লিংক কার্ড এরকম কোড আছে, ফেসবুকের জেনেরিক কোড আছে, অ্যাড টু কার্টের জন্য কোড আছে, তারপরে চেক আউটের জন্য কোড আছে, সার্চের জন্য এরকম 17-18টা কোড আছে। এত কোড যদি এই জায়গায় আপনি বসাতে থাকেন তাহলে যেটা হয়
সেটা হলো যে প্রতিবার যতবার কোনো লোক পেজ ভিজিট করবে ততবার কিন্তু ওই কোডটা রান হবে ব্যাক এন্ডে। তখন এই ওয়েবসাইটটা স্লো হয়ে যায়, বুঝতে পারছেন? এই ওয়েবসাইটটা স্লো হয়ে যায়, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো এত কোড বসাতে হলে, যেহেতু এটা ডেভেলপারের মাল, এই মাল তো আমার না, এই মাল কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটার, কিন্তু এই জিনিস কিন্তু আমাদের না ভাই। তাহলে বারবার আমার ডেভেলপার কাছে যেতে হবে, আবার কোনো একটা জিনিস ডিলিট করতে হবে, এডিট করতে, বারবার ডেভেলপারকে রিকোয়েস্ট করতে হবে। এই সমস্যার সমাধান দিতে জন্ম হয়েছে এই গুগল ট্যাগ ম্যানেজার। তাহলে গুগল ট্যাগ ম্যানেজারটা কি জিনিস? গুগল ট্যাগ ম্যানেজার হলো, দেখেন যে ওয়েবসাইট এবং থার্ড পার্টি যে বিষয়গুলো আছে, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, ফেসবুক এবং আরো যা আছে, তার মাঝে একটা মিডল ম্যান হিসেবে কাজ করে। এই কোডটা তখন আমরা বসাই গুগল ট্যাগ ম্যানেজারে। আমরা একটু বেসিক আলোচনা করছি, কিছুক্ষণের মধ্যে প্র্যাকটিক্যাল যাব। তাহলে আমার ওয়েবসাইট ট্যাগ ম্যানেজারটা হলো আমার ওয়েবসাইট এবং আমি যে যাদেরকে ট্র্যাক করি, আমি যেমন এখন গুগল অ্যাডস এর কনভার্সনটা ট্র্যাক করতে চাই, তাহলে এটা একটা থার্ড পার্টি সার্ভিস। তাহলে হচ্ছে ওয়েবসাইট এবং হচ্ছে যে গুগল অ্যাডস এর মাঝে মিডলম্যান হিসেবে কাজ করে, কোডটা রান করে এখানে, এবং এইখানে আমরা সেট আপ করবো ওই কোডগুলো। ওই যত ট্র্যাকিং কোডের কথা বললাম, এই কোডগুলো তখন হচ্ছে যে আমরা সেট করব কোথায়? ট্যাগ ম্যানেজারে, যাতে হচ্ছে যে কোডটা রান তখন আমার ওই হেডের মধ্যে আর হবে না, কোডটা রান হবে এখানে। এর সাথে যোগাযোগ করবে, এর সাথে যোগাযোগ করে আমার প্রপার ইনফরমেশনটা আমাকে এই গুগল অ্যাডস এর প্ল্যাটফর্মে দেখায়, কতগুলো কনভার্ট হলো, এই কাউন্ট করার দায়িত্ব তখন হয়ে যাবে এই জিটিএম গুগল ট্যাগ ম্যানেজারে। কথা কি বোঝা গেছে না যায় নাই? গুগল ট্যাগ ম্যানেজার কি জিনিস? এখন যদি বলি কেন গুগল ট্যাগ ম্যানেজার আমাদের দরকার, আমরা কি বলতে পারবো না? এটা বলতে গেলে অল ইন ওয়ান সলিউশন। হ্যাঁ, অল ইন ওয়ান সলিউশন, অল ইন ওয়ান সলিউশন, অল ইন ওয়ান ম্যানেজার। হ্যাঁ, তার মানে কি ডেভেলপারের কাছে যাওয়া লাগলো না, আমার সাইট জাভাস্ক্রিপ্ট কোড বারবার মানে একই কোড, এবার জাভাস্ক্রিপ্ট কোড বসালে বারবার রান হবে, সেক্ষেত্রে আমার পিসি স্লো হলো না, কোনো অ্যাড এডিট করার দরকার, ডিলিট করা, আমি যেমন একটু আগে কিন্তু আপনাদের ওই যে কোর্স আগে আমি আগের ব্যাচে দেখেছিলাম, তার ডিলিট করে দিলাম। এই জিনিসগুলো আমার ডেভেলপারের কাছে যাওয়া লাগবে না, এই এত জ্ঞানীও আমার হওয়া লাগবে না, এই কোডিং আমার বোঝার দরকার নেই, এখানে বারবার বসাইলাম, এখানে বসাইতে যা আছে কোনো মতে এটা ডিলিট হয়ে গেল, এইসবের আমার কোনো ঝামেলা থাকলো না। ঠিক আছে, এইটাই ছিল মোটামুটি হচ্ছে ট্যাগ ম্যানেজার। এখন আমরা একটা ট্যাগ ম্যানেজার কিভাবে সেট আপ করে সেটা শিখবো। এইবার ওই ট্যাগ ম্যানেজার দিয়ে কিভাবে আমরা এই কোডগুলো বসাবো সেটা শিখবো। তো এখন আমরা প্রথমে আসি একটা ট্যাগ ম্যানেজার কিভাবে সেট আপ করে। এর জন্য আমাদের যেতে হবে কোথায়? tagmanager.google.com এ চলে গেলেই হয়ে গেল। আচ্ছা, তার আগে আরেকটু বেসিক আলোচনা করে আসি। একটা ট্যাগ ম্যানেজারের গঠন, অ্যাকাউন্টের স্ট্রাকচারটা হয় এরকম। কিরকম? প্রথমে আমরা একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলি, যেমন আমরা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট স্ট্রাকচার কি ছিল, যে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট, তার মধ্যে থাকে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের মধ্যে থাকে অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপের মধ্যে থাকে কি? অ্যাডস। অনুরূপভাবে গুগল ট্যাগ ম্যানেজারের স্ট্রাকচারটা হলো যে গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট খুলবো, খোলার পরে ওই ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে এক একটা কন্টেইনার থাকতে পারে। কন্টেইনার কি জিনিস? আপনি কি ট্র্যাক করতে চান? ওয়েবসাইট ট্র্যাক করতে চান, তাহলে কন্টেইনার মানে ওয়েবসাইট। আপনি মোবাইল অ্যাপ ট্র্যাক করতে চান, তার মানে কন্টেইনার মানে কি? মোবাইল অ্যাপ। আর থাকে হচ্ছে ট্যাগস, ট্রিগার আর ভেরিয়েবল। তো ট্যাগ কি জিনিস এটা অলরেডি কিন্তু আমরা বুঝে গিয়েছি, যে আমরা কোন জিনিসটা ট্র্যাক করতে চাই, ওই জিনিসের জন্য যে গুগলের স্ট্যান্ডার্ড মেনটেন করে যে ট্যাগটা দিয়েছে। আমি ফেসবুক ট্যাগ করতে চাই, ফেসবুকে থেকে আমার ওয়েবসাইটে যারা আসতেছে তাদেরকে ট্যাগ করতে চাই, এর জন্য যে কোডটা বসাবো দ্যাট ইজ দ্য ট্যাগ। আমি গুগল অ্যাডস এ কনভার্সন ট্র্যাকিং বসাতে চাই, তার মানে গুগল অ্যাডস এর আমার গুগল অ্যাডস এর অ্যাড দেখে কেউ একজন আমার ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে এসে আমার প্রোডাক্টটা কিনলো, এই প্রোডাক্ট কেনাটা, পারচেজটা, এই কনভার্সনটা আমি ট্র্যাক করতে চাই।
এর জন্য আমার যে কোডটা বসাতে হবে দ্যাট ইজ কল্ড ট্যাগ। ফেসবুকের ভাষায় সেটা বলে পিক্সেল। পিক্সেল আমি বারবার উচ্চারণ করি কারণ আপনারা এটাতে অভ্যস্ত বেশি। আচ্ছা, ট্রিগার কি জিনিস? ট্রিগারটা হলো হ্যাঁ হ্যাঁ, কে কি বলতে যাচ্ছেন ভাই? হ্যালো হ্যালো, সরি ভাই, আমার হলো যে মাইক্রোফোন অন ছিল। আচ্ছা আপনার বাইরে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একদম কথা বলা যাবে না ভাই, আগে ঘর সামলান, ঠিক আছে? আমরা শুনে ফেলছি, ঠিক আছে, সমস্যা এই নেই। যে মিউট করে দিলাম, ঠিক আছে। ওকে, ট্রিগারটা কি জিনিস? ট্রিগারটা হলো এই যে আমি কনভার্সনটা ট্র্যাক করতে চাই, তার মানে আমার একজন ওয়েবসাইটে আসলো, অ্যাড টু কার্টে ক্লিক করলো, অ্যাড টু কার্টে ক্লিক করার পরে সে কি কনভার্ট হয়েছে, পারচেজ হয়েছে? হয় নাই। এরপরে ভিউ কার্টে গেলাম, ভিউ কার্টে যাওয়ার পরে চেক আউট দিলাম, কনভার্সন ক্লিক মানে প্রোডাক্টটা কি সেল হয়েছে? হয় নাই। এরপরে হচ্ছে যে আমি এই ফর্ম টর্ম গুলো ফিল আপ করে এই যে আমি প্লেস অর্ডার করলাম, প্লেস অর্ডার করলাম মানে এই যে প্লেস অর্ডার করার পরেই কিন্তু বলো থ্যাংক ইউ, ইউ হ্যাভ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, মানে আমি প্রোডাক্টটা কিনলেন। ট্রিগারটা হলো ওই ট্রিগারটা হলো আমি বলে দিচ্ছি গুগল অ্যাডস কে যে ভাই তুমি তখনই ট্রিগারটা চাপবা বা ট্রিগারিং করবা যখন হচ্ছে এই কেউ হচ্ছে এই চেক আউট মানে এই অর্ডার রিসিভ এই পেজে আসছে, মানে যখনই কেউ একজন প্রোডাক্টটা কিনতেছে, এটা একটা শর্ত, এটা একটা কন্ডিশন যে তুমি কনভার্সন ট্র্যাকিং তখনই করবা, তখনই ট্রিগারে চাপ দিবা যখন হচ্ছে যে এই প্রোডাক্টটা কেউ কিনছে। তার মানে কিনছে মানে কি, প্লেস অর্ডারে ক্লিক করছে এবং তার ইউআরএল চেঞ্জ হয়ে এই যে এখানে চলে আসছে অর্ডার রিসিভড, এইখানে চলে আসছে, তখনই তুমি এটাকে ট্রিগার করবা। তার মানে তুমি এইটাকে পার্সেজ হিসেবে গণ্য করবা। তাহলে ট্যাগ কি জিনিস বুঝলাম, ট্রিগার জিনিস কি জিনিস বুঝলাম। তার মানে কি, ধরেন যে ধরেন আপনি পাখি মারতে গেছেন, অতিথি পাখি মারা নিষেধ, কিন্তু চলে গেলেন কোথায়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জেইউ। পাখিটা আপনি কখন মারবেন? পাখিটা এসে যখন ধরেন ওই ডালে বসলো, একটা গাছের ডালে বসলো, তখনই আপনি ট্রিগার চাপ দিলেন, তার মানে পাখিটা পড়ে গেল, দ্যাট মিনস আপনার ট্রিগারিং হলো এটা। তখনই আমার ওই ট্যাগ, আমি যে কোডটা বসাচ্ছি, যে ট্যাগটা বসাচ্ছি, ওইটা হচ্ছে কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তার মানে হলো কি, ট্যাগ বসিয়ে রাখলাম কিন্তু ট্রিগারিং যদি না হয়, মানে কন্ডিশন ফ্লাপ যদি না হয়, তাহলে আমার ওইটা ট্র্যাক করবে না। তার মানে ট্রিগারটা হলো যে একটা কন্ডিশন। কথা কি বোঝা গেছে না যায় নাই? ট্যাগ আর ট্রিগার কি জিনিস? কে কে বোঝেন না হাত তোলেন। বুঝছি। ঠিক আছে, অনেকেই বোঝে নাই আমার ধারণা। তাহলে আমি আরেকবার বলি, আমি বলছি যে ট্রিগারটা তুমি তখনই করবা যে যখন আমার কেউ অ্যাড টু কার্টে আসলো, তখন আমরা এটা ট্রিগার করতে পারো। অথবা আপনি করতে চান যে হ্যাঁ আমার চেক আউট পেজে গেছে, তখন তুমি ট্রিগার করো। কোড কিন্তু বসাইলেন, ট্যাগ বসাইলেন, মানে ট্যাগটা ফায়ার, এটাকে এই ইসের ভাষায় বলে ফায়ার হবে। কখন ফায়ার হবে? যখন হচ্ছে যে অ্যাড টু কার্টে কেউ আসবে তখনই ফায়ার হবে, যখন প্রোডাক্টটা কেউ কিনে ফেলবে তখনই ফায়ার হবে, দ্যাট ইজ কল ট্রিগার। আর ভেরিয়েবলটা হচ্ছে এই যে আপনি প্রোডাক্টটা কিনে এই যে $920, আর একজন এসে প্রোডাক্ট কিনতেছে, সে দেখা যাচ্ছে 5,000 টাকার প্রোডাক্ট কিনছে, এই যে এক এক সময় চেঞ্জ হচ্ছে এক একটা, দ্যাট ইজ কল্ড ভেরিয়েবল। এই ভেরিয়েবল গুলো আমরা নিয়ে যেতে পারি। আরো অনেক কিছু ভেরিয়েবল হতে পারে, এটা আমরা শিখব, ঠিক আছে? এ হলো যে গুগল অ্যাডস এর গুগল ট্যাগ ম্যানেজারের এই তিনটা জিনিস। প্রথমে অ্যাকাউন্ট, কন্টেইনার মানে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ যাকে আমি ট্র্যাক করতে চাই। এইবার হচ্ছে ওর মধ্যে থাকে ট্যাগ, ট্রিগার আর ভেরিয়েবল। ট্যাগ কি জিনিস? কোডটা যাকে ট্যাগ করতে চাই, ট্যাগটা তখনই ফায়ার হবে, আমি সেটা বলে দিতে পারি যে কখন তুমি ফায়ার করো, যখন অ্যাড টু কার্টে আসবে তখন ফায়ার করো, যখন কেউ প্রোডাক্টটা কিনলো তখন ফায়ার করো, যখন কেউ
পেজ ভিজিট করতেছে তখনও ফায়ার করতে পারো। দ্যাট ইজ দ্য ফায়ার। এবার ওই ফায়ার করাতে এক একটা ভেরিয়েবল যাচ্ছে, কিন্তু এই যে এক একটার জন্য এক একটা প্রাইস, দ্যাট ইজ কল্ড ভেরিয়েবল। এর আরো অনেক ভেরিয়েবল আছে। সংক্ষেপে এই গেল হচ্ছে, এটাই মোটামুটি ছিল। এই যে এখানে এক্সাম্পল দেয়া আছে, এই ইয়া দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এটা বেসিক ধারণা ট্যাগ ম্যানেজার। এখন আমরা ট্যাগ ম্যানেজার যেটা শিখলাম সেটা আমরা এখন সিলেক্ট করব। এই যে আমি অনেকগুলো এখানে ক্রিয়েট করে রাখছি। এটা হচ্ছে যে আমি প্রত্যেকটা স্যার হুম এখানে কি মানে যে কটা প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের করতে হবে নাকি, না একবারই করা যায়? বুঝিনি আরেকবার বলেন, কথা বোঝা যাচ্ছে না। না মানে ওখানে যে প্রোডাক্টের যে প্রাইসটা আছে ওই প্রাইসটা মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ট্যাগ বসাতে হবে? না আলাদা ট্যাগ বসাতে হবে না। ওইটা হচ্ছে যে আমরা ডেটা লেয়ার থেকে ওইটা হচ্ছে যে ডাইনামিক্যালি নিয়ে নিতে পারবো। এই যে আপনাদের ইয়া দেখালাম, এটা তো প্রত্যেকটা বসাতে গেলে তো আমার মাথা নষ্ট হয়ে যায়। আমার এই সাইটে অলরেডি 1200 প্রোডাক্ট আছে, এখানে 1.5 লাখ প্রোডাক্ট ঢুকবে, ডে বাই ডে ঢুকতেছে, কারণ আমাদের এই সাইটে বয়স 2 মাস। প্রত্যেকটা বসাতে গেলে ডিজিটাল মার্কেটে আমার কয়টা লাগবে সেটাই জানতে চাইছিলাম। মাথা নষ্ট হয়ে যাবে। ওকে, এখন দেখেন আপনি দারাজের কথা চিন্তা করেন, প্রোডাক্ট আছে কয়টা? এই প্রোডাক্টে যদি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য বসাতে হয়, মাথা আপনার নষ্ট, যেতে হবে। যাই হোক, এখন হচ্ছে যে আপনারা হয়তো এটা পাবেন না, কারণ আমি হচ্ছে যে এটা অনেকগুলো যে এরকম ক্রিয়েট করে রেখেছি তাই এরকম দেখাচ্ছে। আপনারা আসলে যে এইখান থেকে পাবেন আর এইভাবে পাবেন। তার মানে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, অ্যাকাউন্টের নাম দিচ্ছি হোমস নিড থার্ড বেস্ট। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের নাম। মানে আমি এখন একটা গুগল ট্যাগ ম্যানেজারে tagmanager.google.com ট্যাগ ম্যানেজারে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, যে অ্যাকাউন্টের নাম দিলাম, যেহেতু আমি এই ওয়েবসাইট বসাবো, কোন ওয়েবসাইট বসাবো, এই ওয়েবসাইটটা বসাই জন্য এই ওয়েবসাইটের নাম দিলাম, আর থার্ড ব্যাচ মনে রাখার জন্য। কোন দেশের লোক? বাংলাদেশ। এই ডেটা আপনি গুগলের সাথে শেয়ার করবেন কি না করবেন, গুগল দেখেন কত ভাবে ডাটা নাই, খেয়াল করেন। গুগল এখানে আস্তে করে একটা অপশন জুড়ে দিছে, শেয়ার ডাটা অ্যানোনিমাসলি উইথ গুগল এন্ড আদার্স। আবার এখানে একটা আদার্স দিয়ে দিছে, বুঝছেন কত বড় হারামি দেখেন। তার মানে এই ওয়েবসাইটে যত কিছু ট্র্যাক করবেন গুগল কিন্তু অটো ডাটা পাইতে থাকতেছে, দিলেও হয় না দিলেও হয়, ম্যাক্সিমাম মানুষ দিয়ে দেয়, গুগল অটো ডাটা পেয়ে যায়, খেয়াল করছেন? আচ্ছা, এখন কন্টেইনারের নাম কি? কন্টেইনারের নেম এই যে এটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, মানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। কোথায়? এখানে দিয়ে দাও, এটা ফেলে দেন, এইভাবে দিতে হবে। এটা হচ্ছে কন্টেইনারের নাম দিলাম। এবার কন্টেইনার কি হতে পারে? এই যে বললাম ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপ দুই প্রকার, iOS এন্ড অ্যান্ড্রয়েড। এএমপি কি জিনিস কোনো ব্যবহার করিনি ভাই, ঠিক আছে? অথবা যে এই জিনিস আমার প্র্যাকটিক্যাল উদাহরণ নেই, আমি বললে 2-3 মিনিট হয়তো বলতে পারবো, বাট এই জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আমি জানি না এই বিষয়গুলো নিয়ে কথা। তার মানে হচ্ছে যে আমরা এই ওয়েবসাইটের, আমার কন্টেইনার কি, এই ওয়েবসাইটের ডেটা আমি ট্র্যাক করতে চাই, সো আমি ওয়েবসাইট ট্র্যাক করলাম। এখন ধরেন বস, আপনার ওয়েবসাইটও আছে, মোবাইল অ্যাপও আছে, মোবাইল অ্যাপ আছে আবার দুইটা, iOS আছে অ্যান্ড্রয়েড আছে। তখন কিন্তু আপনার কন্টেইনার নেম সেম, কিন্তু আপনার কন্টেইনার হয়ে যাবে কয়টা? 3টা কিন্তু, এবং 3টা 3 বারে করতে হবে, একবারে সিলেক্ট করতে পারবেন না, বুঝছেন নি? সো কন্টেইনার আমার মানে আমি কি ট্র্যাক করতে চাই? আমি ওয়েবসাইট ট্র্যাক করতে চাই নাকি মোবাইল অ্যাপ ট্র্যাক করতে চাই? মোবাইল অ্যাপের আবার 2 ভার্সন, আমি কি iOS এর মোবাইল অ্যাপটা ট্র্যাক করতে চাই নাকি অ্যান্ড্রয়েড? সো আপনাকে আলাদা আলাদা করতে হবে, কন্টেইনার ডিফারেন্ট আলাদা আলাদা সেট করা যায়। কারণ মোবাইল অ্যাপে এসে এক ধরনের বিহেভিয়ার হবে, ওয়েবসাইটে এসে ইউজারদের এক ধরনের বিহেভিয়ার হবে, এবং দুইটা পেজ টেজও ডিফারেন্ট, প্রোডাক্ট একই কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? তো আলাদা আলাদা ট্যাগ, এবং তার বাটন টাটনও ডিফারেন্ট হবে, এই আর কি। এখন ক্রিয়েট করে দেন বিসমিল্লাহ বলে। এই জিনিসগুলো এখানে যে এইগুলো পড়বেন, হ্যাঁ, এই পলিসি গুলো খুব সুন্দর করে পড়বেন, ঠিক আছে? এখানে যা আছে একটা লাইন যেন মিস না যায়, আমি জীবনেও কোনোদিন পড়ি নাই। ইয়েস, ওকে, যখন থেকে যায় তখন পড়ি, কোন একটা দেখাচ্ছে একটা ইয়া হলো না। আচ্ছা, এখন দেখেন ও আমাকে একটা কোড দিয়েছে,
এখন আমাদের কি বলেছে দেখেন, এখন আমরা বলেছি যে জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার থার্ড পার্টি যেগুলো আছে, সেটা ফেসবুক হতে পারে, গুগল অ্যাডস হতে পারে, গুগল অ্যানালিটিক্স হতে পারে, থার্ড পার্টি আরো অনেক সার্ভিস হতে পারে, লিঙ্কডইন হতে পারে, টুইটার হতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে, সব এইটার আর এদের মাঝে সে কি করে, এখানে কিন্তু আবার মোবাইল, এখানে তো ওয়েবসাইট আছে না, এটা এখানে কিন্তু আবার মোবাইল অ্যাপ হতে পারে, ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ, এই দুইটার মাঝে সে কি করায়, এই দুইটার মাঝে সে একটা বন্ধন তৈরি করে। তো এই দুইটার মাঝে, এই থার্ড পার্টি আর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাঝে বন্ধন করার আগে গুগল ট্যাগ ম্যানেজারকে আবার আগে এর সাথে বন্ধন তৈরি করে নিতে হবে। এখন আমরা সেই কাজটা করতে যাচ্ছি, যে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আগে ওয়েবসাইটের বন্ধনটা আমাদের তৈরি করে দিতে হবে। কথা বুঝতে পারছেন? সেটা কিসের মাধ্যমে? এই যে বলছে ভাই তুমি এই কোডটা বসাও, কোথায়? এই যে তোমার ওয়েবসাইটের মধ্যে, এই যে পেস্ট ইট অনটু এভরি পেজ অফ ইওর ওয়েবসাইট। তার মানে যখন আমরা এই ট্যাগটা আমার এই ওয়েবসাইটের হেডারে বসাবো, তখন এই ট্যাগ ম্যানেজার আর এই ওয়েবসাইটের মধ্যে ওই বন্ধন বা প্রেম ভালোবাসা তৈরি হবে। কথা বোঝা গেছে? এখন এই কোডটা আমরা কিভাবে বসাবো? এই কোডটা কিন্তু আমরা এইখান থেকে কপি করে নিয়ে এইখানে বসিয়ে দিতে পারি, শুধু এইটাই বসাতে হবে। এর পরবর্তী থেকে আমরা পৃথিবীতে যত কোড আছে এই কোড বসাতে আমাদের আর এই জায়গাটা আসতে হবে না। কথাটা কি বোঝা গেছে না যায় নাই? এখন হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে প্লাগইন আছে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যে ইনসার্ট হেডার এন্ড ফুটার একটা প্লাগইন আছে, এটা দিয়ে আপনি বসাতে পারেন, অথবা গুগল ট্যাগ ম্যানেজারেরও একটা প্লাগইন আছে, সেটা দিয়েও বসাতে পারেন। এইখানে আপনি চাচ্ছেন না যে এই কোডটা আমি এখানেও বসাবো, কারণ এটাও তো একটা জাভাস্ক্রিপ্ট কোড। এইটা যদি আমি এখন এখানে বসাই তাহলে এটাও তো প্রত্যেকটা পেজে রান হবে, তো এটাও আপনি চাচ্ছেন না, অনেকেই চায় না, কেউই চায় না, স্মার্ট যারা তারা কেউ চাবে না। তো এটাও যদি আমি না বসাতে চাই, তখন হচ্ছে যে আমি হচ্ছে যে এটা কিন্তু কিসের ক্ষেত্রে বস? এটা কিন্তু বস আপনার ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কি, কিন্তু অন্যান্য জায়গা কিন্তু আপনাকে যারা র পিএইচপি দিবে তাদেরকে কিন্তু আসলে বসাতে হবে। আচ্ছা, এখন যদি আপনি সার্চ দেন গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ দিলে তাড়াহুড়ার কোনো কারণ নেই, আমরা যতটুকু পারি আজকে ততটুকুই করবো, ঠিক আছে? এই যে এই কোডটা খুব প্রচুর ব্যবহার হয়, দেখেন 3 লাখ মানুষ অলরেডি ইউজ করছে। আবার এই যে সাইট কিট বাই গুগল, এটা দিয়েও বসানো যায়, এটাও 5 লাখ মানুষ ব্যবহার করছে। তো আমি এইটা ইউজ করি অ্যানালিটিক্স এর ক্ষেত্রে, কারণ তা না হলে পারে আমার ওই যে ডেটা লেয়ারের কোডটা খুব সহজেই বসিয়ে দেওয়া যায়, বুঝছেন? এটা দিয়ে বসানো যায়। আরো দেখেন অনেক প্লাগইন আছে, বাট আমি এইটা ব্যবহার করি, এই যে থমাস গেইগার না জেইজারের। আরেকটা আছে হচ্ছে যে আপনার ইনসার্ট হেডার ফুটার, একটা অ্যাপ আছে, এই অ্যাপটাও আপনি ইনস্টল করতে পারেন। এই যে এই অ্যাপটা, এটা দেখেন 1 মিলিয়ন ইউজ করছে, তার মানে এই ইনসার্ট হেডার ফুটারের জন্য এটা খুব দারুণ একটা অ্যাপ। এটা জাস্ট হচ্ছে যে এখানে থাকলে, ইনস্টল থাকলে অ্যাক্টিভেট করলে যে এখানে চলে আসে, আমি সেটাই করছি, সেটাই যে সেটিং এ চলে আসে আর হয়ে গেল। এই যে সেটিং এ এসে এই যে ইনসার্টের হেডার ফুটারে ক্লিক করলে এই কোডটা এই যে আপনার এই যে এইভাবে সহজে বসানো যায়, মানে আমি ডেভেলপার না, এই যে হেড সেকশনে চলে যাবে। আর এইটা হচ্ছে এই যে বডিটাকে বলে নো স্ক্রিপ্ট কোডটা, নো স্ক্রিপ্ট কোড বসালেও হয় না বসালেও হয়। কারণ হলো যে সমস্ত ব্রাউজার স্ক্রিপ্টিং সাপোর্ট করে না, যেমন জাভা স্ক্রিপ্ট, এগুলো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এই স্ক্রিপ্টটি যাদের সাপোর্ট করে না তাদের ক্ষেত্রে এই নো স্ক্রিপ্টটা বসাতে হয়, যাতে কোডটা আপনার এই সাইটে ব্যাকএন্ডে রান হয়। এখন পৃথিবীতে যত ব্রাউজার আছে সব সাপোর্ট করে, অথবা এটা বসালেও হয় না বসালেও তারপরও বসাই দেন। এইটা দিয়ে আপনি একটা সেভ দিয়ে দেন, আপনার কাজ শেষ। অথবা ওইটা দিয়েও বসাতে পারতেন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে ধরেন ওই কোডটা চলে গেছেন, কোথায় পাবো? এই যে এখানে, এটাকে বলে জিটিএম এর মেইন ট্যাগ কোড,
এখানে ক্লিক করলে আবার চলে আসবে, দেখুন। অথবা অ্যাডমিনে গিয়ে এই যে ইনস্টল ট্যাগ ম্যানেজারে ক্লিক করলেও ওই কোডটা আপনি আবার পাবেন। ওকে, এখন হচ্ছে আমাদের এই যে হোম স্নিটের জন্য আমাদের হচ্ছে যে কই গেল হোম স্নিট, এই ব্যাস, এই যে থার্ড ব্যাস, এইটা হচ্ছে আমরা বসিয়ে ফেললাম। এটাও কিন্তু একটা কি ট্যাগ, তাই না? এই যে কোডটা আমরা বসালাম, এটাও কি ট্যাগ, বা ফেসবুকের ভাষায় বলে কি পিক্সেল। সো এইগুলো, এই প্রত্যেকটা ট্যাগ বসানোর পরপরই এই যে ট্যাগ ম্যানেজারের এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে এটাকে সাবমিট দিতে হয়। এটা সাবমিট না দিলে রান করে না, মানে সরি গুগল ট্যাগ ম্যানেজার এইটা লিখে এই যে পাবলিশ করলে পারে এখন হচ্ছে যে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেটটা হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? এই যে আমার ভার্সনটা হয়ে গেল। আচ্ছা, এখানে ওয়ার্ক প্লেস, ভার্সন আর অ্যাডমিন থাকে, এগুলো নিয়ে আমরা বেশি কথা বলবো না, কারণ আমার আরেকটা কোর্স আছে, ওইটা তো আমার বেচতে হবে, আপনাদের কাছে বেচতে হবে না ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স, এই জন্য এতটুকুতেই আমি সীমাবদ্ধ থাকবো। যাই হোক, এই হলো আমরা ট্যাগ ম্যানেজার উইন্ডো। এই দেখেন প্রথমে একটা কন্টেন্টের মধ্যে কি থাকে, এই যে আমি ওয়েবসাইটটা দিয়েছি, এর মধ্যে কি থাকে, কন্টেন্টের মধ্যে ট্যাগ, ট্রিগার আর ভেরিয়েবল। ফোল্ডার টেমপ্লেট হলো যে, একটু বলে দিই, ফোল্ডার হলো যে ধরেন যে আপনি অনেক ট্যাগ বসাইছেন, সেই ট্যাগগুলো একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারেন। যে অ্যাড টু কার্ট রিলেটেড ট্যাগ গুলো, ফেসবুক যত অ্যাড টু কার্ট আছে, ফেসবুকের, অমকের, তমকের, অথবা ফেসবুকের কোডগুলো একটা ফোল্ডারে রাখলেন, গুগল অ্যাডস এর জন্য একটা রাখলেন, লিঙ্কডইন এর জন্য রাখলেন, এরকম যত কোটি কোটি ট্যাগ বসেন একটা ফোল্ডার করে করে। আমরা যেমন পিসিতে হিন্দি সং একটা ফোল্ডার, ইংলিশ সং একটা ফোল্ডার, মমতাজের সং আর একটা ফোল্ডার, এইভাবে করি আর কি। এরকম ট্যাগ গুলো ফোল্ডার করে রাখা যায়। আর টেমপ্লেট হলো যে আমরা যে ট্যাগ গুলো এখন ম্যানুয়ালি করব, অনেক ভদ্রলোক এগুলো করে রাখছে আগেই, ওই টেমপ্লেট গুলো এখানে সেট করে দিলে হয়ে যায় অটো। বাট আমরা ম্যানুয়াল শিখবো, মানে আমাদের কাজ শিখতে হবে। ওকে, এখন এই ট্যাগটা আমার ওয়েবসাইটে বসেছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। কিভাবে? একটা ইয়া আছে গুগলে, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে একটা ভদ্রলোক আছে একটা, এটাতে বলে কি যেন ভাই, বলতে পারবেন কেউ? এক্সটেনশন। ব্রাউজারে এক্সটেনশন আছে, এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এইটা জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন এইভাবে। আমি অলরেডি ইনস্টল করে রাখছি, বলছে আমার রিমুভ দেখাচ্ছে। এইটা এখানে আপনাদের দেখাবে ইনস্টল। এইটা ইনস্টল করার সাথে সাথে এই যে আপনি আমার এইখান থেকে বরাবর অনেকগুলো এরকম এক্সটেনশন বসানো আছে, এইটা হচ্ছে সেই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এইটারে এনেবল করে দেন, এনেবল করে দিয়ে এইটারে হচ্ছে একটা রিফ্রেশ দেন, একটু সময় লাগে সামটাইমস। এইখানে ক্লিক করার সাথে সাথে এই যে গুগল ট্যাগ ম্যানেজার বসে গেছে। লাস্টে দেখেন MQX, দেখি আমাদের এইটা ছিল MQX কিনা, এই দেখেন MQX। তার মানে এই ট্যাগ ম্যানেজারের, মানে এই ট্যাগ ম্যানেজারটা এখন আমার এই ওয়েবসাইটের সাথে কি হয়ে গেল, প্রেম হয়ে গেল। ঈদের পরে বিয়ে, একই গোস্ত দিয়ে সায়রা দিমু। সো এইটা আমরা দেখবো কোথায়, এই যে এখানে, এবং সেটা গ্রিন হয়ে গেল। যে পাবলিশ করতে হয়, একটু টাইম নিল আর কি। সো আমার এখন ট্যাগ ম্যানেজার সাথে আমার ওয়েবসাইটটা কি হয়ে গেল, ইন্টিগ্রেট হয়ে গেল। কি ফর্মুলায়? এই ফর্মুলায়। এখানে আমার কাজ শেষ। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন এদের কয়জন আছেন? 18 জন, ভালো পার্সেন্টেজ তো পরে আসছে দেখি, ফ্যান্টাস্টিক, আই লাইক ইট। কারো কোনো প্রশ্ন আছে? একটা ট্যাগ ম্যানেজারের সাথে কেন আমি ওয়েবসাইটটা ইন্টিগ্রেট করতে হবে আমার? এইবার হচ্ছে আমার যত ট্যাগ বসানো লাগবে, এই গুগলের এই ট্যাগ বসাবো, এখন এত কোড ফোড কিচ্ছু লাগবে না, ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে বসাই দিব। এখন বলেন, প্রশ্ন বলেন, কারো কোনো প্রশ্ন আছে? দেশবাসী কেউ দেখি কোনো কথা বলেন না, বুঝলাম না। না ভাই, এটা নিয়ে তো প্রশ্ন নাই, এটা পারবো ইনশাআল্লাহ। তা একটা ট্যাগ ম্যানেজারে কয়টা ওয়েবসাইট আমি কানেক্ট করতে পারবো?
যতগুলো ইচ্ছা আপনি একটা কন্টেইনার বসাবেন, বাট আমি বলবো আলাদা আলাদা অ্যাকাউন্ট করে ফেলবেন, সমস্যা নেই। আপনি এখান থেকে কন্টেইনার বসাতে পারেন। আমি এই কন্টেইনারে কি বললাম, আমি এই কন্টেইনারে সেটআপ করলাম কি এই ওয়েবসাইট না, জি আপনি হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট করে আরেকটা ওই কন্টেইনারে ইয়া বসাবেন, আবার এই কন্টেইনার এখানেও কন্টেইনার বসাতে পারবেন। স্যার আরেকটা প্রশ্ন আছে, গুগল ট্যাগ ম্যানেজার আর হচ্ছে অ্যানালিটিক্স, এই দুইটা কি একই জিমেল দিয়ে করতে হবে না আলাদা জিমেল দিয়ে করলে সমস্যা আছে? একই জিমেল দিয়ে করে, একটা জিমেল থাকা মানে তো পৃথিবীর সবকিছু আপনার হাতে। এটাই। একটা জিমেল আইডি থাকলে আপনার কিছু করতে হবে না। কথাটা কি বোঝা গেছে বস? জি বুঝতে। এই যে দেখেন এখন মানে আমি সাজেস্ট করি সব সময় যে ভাই একটা অ্যাকাউন্ট একটাই থাকে, আপনি কন্টেইনার ডিফারেন্ট ডিফারেন্ট করেন। এই যে এখান থেকে প্লাস দিয়ে আলাদা আরেকটা, ধরেন আরেকটা ওয়েবসাইট আপনার আছে, সেই ওয়েবসাইটের নাম বলেন, ধরেন আমি এই পিমার্ট দিলাম, এক অ্যাকাউন্ট কিন্তু একটাই, কিন্তু এর মধ্যে আমি যে এইটা বসাই দিলাম, আমার মানে এই সরি ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট একটাই কিন্তু কন্টেইনার এটা ডিফারেন্ট করে দিলাম, কাহিনী শেষ। বুঝতে পারছেন? তখন দেখেন যে কোড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই দেখেন আগে ছিল এমসকে, এটা হয়ে গেছে কিন্তু এইটা। জি বুঝতে পারছি। এখন আমাকে আসলে ওইটাই যেতে হবে আলটিমেটলি। আমি আসলে এইটাই থাকবো, ঠিক আছে? এই যে আমার MXQ এটাই হচ্ছে আমার খেলা হবে এখানে, ঠিক আছে? তাহলে এই জায়গায় আর কারো কোনো প্রশ্ন নাই? দুইটা প্রশ্ন করেন রে ভাই, একটু জিরাই, এতক্ষণ ধরে কথা কইতেছি। ওকে, এখন আমার এই ওয়েবসাইটের সাথে এই ট্যাগ ম্যানেজারের প্রেম হয়ে গেছে, পাশাপাশি দিয়ে দাও, কাহিনী শেষ। আর এগুলো সব কাইটা দিই, দরকার নেই, বাদ বাদ বাদ, এটা থাক, এটাও বাদ, এটাও বাদ। ওকে, তাহলে এই দুইজনের হয়ে গেল। এখন আমি চাচ্ছি, এখন কোড করতে আমি ওই জায়গায় যাব না, এখন আমি চাচ্ছি আমার গুগল অ্যাডস এর এই যে এই কোডটা বসাবো, কনভার্সন ট্র্যাকিংটা বসাবো। কি করতে হবে আমাকে? এই যে এখান থেকে আমি সিলেক্ট করব ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, আমার অত কোড ফোড নেই, আমার এই যে কনভার্সন আইডি আর কনভার্সন লেভেলটা দিলেই হয়ে যাবে। কিভাবে? এই গুগল ট্যাগ ম্যানেজারে গেলাম, এখান থেকে অ্যাড নিউ ট্যাগ করেন, এই ট্যাগের একটা নাম দেন। এটা আমরা কি বসাচ্ছি? গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, একটা ট্যাগের নাম দিতে হবে, তারপরে মনে থাকে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, ঠিক আছে? এই যে বলতেছে ট্যাগ এন্ড ট্রিগার, কোন ট্যাগটা করব, মানে ট্যাগ করব মানে কি, ট্যাগ করব মানে আমি কি ট্যাগ করতে চাই সেটাই হচ্ছে আমার ট্যাগ। সেই কোডটা সিলেক্ট করেন, আমি করতে চাই গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এই হলো ট্যাগ, দিয়ে দিলাম। এবার আমাকে বলেছে কনভার্সন আইডি আর কনভার্সন লেভেলটা দিয়ে দিতে হবে। কোথা থেকে? এই যে কনভার্সন আইডি ক্লিক করো, এখানে ছেড়ে দাও, কনভার্সন লেভেলটা ক্লিক করো, ডবল ক্লিক করলে পরে পুরোটা সিলেক্ট হয়ে যায়। ওই বেটা কই গেল, এখানে বসিয়ে দেন। ওই যে ভ্যালু, এটা আমরা ডাইনামিক্যালি নিব, দেখছেন? কারেন্সি কোড এগুলো সব ডাইনামিক্যালি নিব, কারণ ওই যে আমরা বললাম না এগুলো হচ্ছে ভ্যালু, মানে এগুলো কিন্তু সেই ভেরিয়েবল। ভেরিয়েবল কোনগুলো? ওই যে এক একটা প্রোডাক্টের এক এক দাম, কিন্তু এটা আমরা ডাইনামিক্যালি নিব, তখন সেট করব। আচ্ছা, এখন ট্রিগার হবে কখন? এটা আমার ট্রিগার হবে কখন? যে কোনো পেজ ভিজিট করলে কি ট্রিগার হবে? নো, আমার ট্রিগার হবে তখন প্রথমে অ্যাড টু কার্ট করো, অ্যাড টু কার্ট করো, ভিউ কার্টে যাও, এই ওয়েবসাইটের ক্ষেত্রে যাওয়ার পরে হচ্ছে চেক আউটে যাও, চেক আউটে যাওয়ার পরে এই প্রোডাক্ট আমি নাম টাম বাপের নাম এভরিথিং দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে এই যে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলাম, প্লেস অর্ডার দিয়ে দিলাম। এই যে প্লেস অর্ডার বাটনে ক্লিক করলাম, তখন ট্র্যাক হবে। তার মানে কি, যখন হচ্ছে যে এই যে অর্ডার রিসিভড, কোন ইউআরএল এর মধ্যে যখন অর্ডার রিসিভড এই কথাটা থাকবে, কারণ অর্ডার রিসিভড মানে টোটাল, দেখেন ইউআরএলটা কিন্তু এত বড় বস,
এই ইউআরএল এর মধ্যে যখনই একটা প্রোডাক্ট এরকম কেউ অর্ডার করবে তখনই কিন্তু ইউআরএল এর মধ্যে এই অর্ডার রিসিভ কথাটা আসবে, আদারওয়াইজ কিন্তু কোনোদিন আসবে না। যে পেজেই যান প্রোডাক্ট অর্ডার না করলে কিন্তু এই অর্ডার রিসিভড এই কথাটা আসবে না। তাহলে ট্রিগার করবে কখন? ট্রিগার হবে তখন, এটা আমরা পেজ ভিউ দিলাম, আচ্ছা এটা অল পেজ ভিউ না, সরি এটা কেটে দেন। এইটা সব পেজের ক্ষেত্রে, সব পেজে যদি ভিজিট করে তাহলে কি আমরা ধরেন এই ওয়েবসাইটটা আমি এই পেজ ভিজিট করতেছি, এই পেজ ভিজিট করা আমি ধরেন যে আমি ওয়েবসাইটে আসলাম, আসার পরে এই পেপে কিনতে গেলাম, এই পেজে আসলাম, তার মানে কি আমার ইয়া হলো, প্রোডাক্টটা সেল হলো? কথা বলেন। না না, সেল হয় না। প্রোডাক্টটা সেল হবে কখন? যখন অ্যাড টু কার্টে যাবে, চেক আউটে যাবে, প্লেস অর্ডার দেবে তখন। প্লেস অর্ডার করবে। আর প্লেস অর্ডার দেওয়া জি। মানে তখন এই ইউআরএল কিন্তু চলে আসবে। যে এই যে জি। এই দিকে ডিফারেন্ট হবে, কিন্তু অর্ডার রিসিভটা কিন্তু কমন না? হ্যাঁ তাহলে আমি যদি কনভার্সন ট্র্যাক করতে চাই তাহলে তুমি তখনই ট্র্যাক করো, তখনই ট্রিগারটা হবে, তখনই ট্যাগটা ফায়ার হবে যখন হচ্ছে এটাতে ক্লিক করে এই যে উপরে দেখেন একটা প্লাস আছে, এই প্লাসে ক্লিক করার পরে এই জায়গাটা আমাদের হচ্ছে যে এই যে পেজ ভিউ, এই যে অল পেজ না কিন্তু সাম পেজ, কোন পেজ? যে এখানে পেজের ইউআরএল সিলেক্ট করেন, যে পেজে কন্টেন্টস করতেছে। কন্টেন্ট মানে কি? মানে ওই পেজের মধ্যে এই জিনিসটা, কন্টেন্টের ইংরেজি কি? ধারণ না? ধারণ করা। ধারণ করা, এটাই তো ইংরেজি। তো এই যে কন্টেন্ট, তার মানে হচ্ছে যে ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিভড কন্টেইন করবে, সেই তখনই তুমি ট্রিগার করবা। কথা বোঝা গেছে? এটা হচ্ছে, আপনি এটা নাম দিয়ে দেন এই ট্রিগারের, অর্ডার রিসিভ। এখানে কি স্ল্যাশ সহ দিতে হবে নাকি স্ল্যাশ ছাড়া দিলেও হবে? স্ল্যাশ সহ দিতে হবে, কার আগে পরে কিছু আছে তো, স্ল্যাশ সহ দিতে হবে। এগুলো হচ্ছে যে এগুলোকে বলা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন অফ গুগল অ্যানালিটিক্স। এরকম প্রায় 17টা রেগুলার, এটা নিয়ে একটু স্টাডি করে নেবেন। RECIVD মানে যে জিনিসটা শিখবেন ভাই, মানে এইভাবে না যে ভাই এটা কি ভিতরে মাসে দিতে হবে না, কেন দিতে হবে, এটা শিখতে হবে। আচ্ছা সেভ দিলাম, এই সেভ দিলাম। এইবার হচ্ছে যে আমার এই ট্যাগটা সেভ দিলাম, মানে আমি একটা ট্যাগ বসালাম। এই ট্যাগটা কিন্তু এখনই আসবে না, যতক্ষণ এই ট্যাগটা আমরা সাবমিট করব, মানে পাবলিশ করব। এই পাবলিশ যখন করব তখন এখানে আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। এখন যদি আপনি এটা রিফ্রেশ দেন, এই ওয়েবসাইটটা যদি রিফ্রেশ দেন, এখানে কিন্তু আপনার এটা অনেক সময় একটু সময় নেয়, হ্যাঁ। আর এটা পাবলিশ দিতে হবে, তখনই আসবে। পাবলিশ কিভাবে দিব? জাস্ট লিখে দিই গুগল কনভার্সন, এটা দিলে হয় না দিলে হয়, বাট দিয়ে দেওয়া ভালো। কনভার্সন ট্যাগিং, এই পাবলিশ দিলেন। এই পাবলিশ দেওয়া মানেই হলো এই ট্যাগটা এখন কাজ করবে। তার মানে এখন দেখেন গুগল কি করলো, এই জায়গা যদি যাই, এখন জিটিএম এর মাধ্যমে আমরা গুগল অ্যাডস এর কোড বসাইলাম যাতে এই ভদ্রলোক বুঝতে পারে। এই এখান থেকে এই অ্যাডে ক্লিক করে যারা এসে এই ওয়েবসাইটে কোনো খেলবে, সেই ডেটাগুলো আমরা এখানে দেখতে পারবো। এইটা এখন এইটার মাধ্যমে করলাম, এই দুজনের মাধ্যমে সেতু বন্ধন হলো। আচ্ছা এখন দেখি আমাদের ট্যাগটা আসছে কিনা। গুগল এখনো আসে না। আরেকটা ভাবে আমরা চেক করতে পারি, সেটা হলো যে এই ওয়ার্ক স্পেসে যান, মানে যেখানে আমরা কাজ করব, এইটার প্রিভিউ মোড দিলে এই জিনিসটা দেখবেন তখন একটু উপরের দিকে উঠে আসবে। এই যে চলে আসছে দেখেন, এটা আসার পরে এইটারে টেনে একটু বড় করে নিয়ে, এই দেখেন কনভার্সন ট্র্যাকিংটা আসলে বসছে। কনভার্সন ট্র্যাকিং কিন্তু ফায়ার হয় না, কনফার্ম হইছে, কনফার্ম হয়েছে কিন্তু ফায়ার হয় নাই। ফায়ার হবে কখন? সেল হলে তো এটা দেয়া আসবে। এক্স্যাক্টলি, সেল যখন হবে, সেল হবে তখন ফায়ার। এখন কিন্তু ফায়ার হয়নি, কিন্তু কোডটা আমার সঠিকভাবে বসেছে, তাই নয় কি? জি। আচ্ছা আরেকটা ভাবে এখানে দেখা যাবে,
এইটা আমরা আরেকবার রিফ্রেশ দিলে কনভার্সন ট্র্যাকিং কোডটা এখানে দেখানোর কথা, কিন্তু এখনো আসেনি। এখানে 1 দেখাচ্ছে, বাট আসবে। এইটারে আবার আমরা এখন এটা নিয়ে যেতে চাই কিভাবে? এইটারে আপনি এই যে লিভ প্রিভিউ মোড করে দেন, তাহলে হচ্ছে লিভ প্রিভিউ মোড করলে আর এখানে থাকবে না এটা। কিন্তু এই ভদ্রলোক এখনো আসে নাই, এটা একটু সময় নেয়, হ্যাঁ, কিন্তু আসবে। এটাই ছিল ভাই আজকে আমাদের মোটামুটি কনভার্সন ট্র্যাকিং সেটআপ। এইখানে যে আমাদের একটু কাজ আছে, নেক্সটে গিয়ে এই যে ডন করে দিতে হবে, DON। আচ্ছা, এইখানে দেখাচ্ছে দেখেন আনভেরিফাইড। কি বলেছে দেখেন? উই হ্যাভ নট ভেরিফাইড ইউর ট্যাগ ইয়েট, হুইচ usually takes 3 hours after someone visit your containing that tag। তার মানে হলো এইটা মোটামুটি একটা, এইটা 3 ঘন্টা বলে, কিন্তু 3 ঘন্টার মধ্যে যদি গুগল অ্যাডস থেকে যে কেউ হচ্ছে যে এই চেক আউট পর্যন্ত যায়, মানে সরি এই কনভার্সন মানে কনভার্ট হয়, যখন কোন একটা কনভার্সন হবে তখনই এটা ভেরিফাইড হবে, আদারওয়াইজ এরকম আনভেরিফাইডই দেখাবে। কখন ভেরিফাইড হবে তাইলে? ও বলতেছে 3 ঘন্টা, কিন্তু না, এর মধ্যে যদি হচ্ছে যে কেউ, আপনি গুগলে অ্যাড চালাচ্ছেন এই ওয়েবসাইটের জন্য, কেউ একজন ওই অ্যাড দেখেছে, প্রোডাক্ট কিনেছে, তারপরে যদি মানে প্রোডাক্ট কিনে যদি প্রোডাক্ট কিনে মানে এই পেজে আসতে হবে তাকে, এই পেজে আসলে দেন এটা ভেরিফাইড। বুঝতে পেরেছেন না বুঝতে পারেন নাই? পেরেছি। এখানে দেখেন, এই যে এখানে দেখাচ্ছে, ওই যে আমরা ইয়েস দিলাম কনভার্সন, এই যে এখানে দেখাচ্ছে, এইখানে প্রত্যেকবার কাউন্ট করবে। এইখানে ভিউ থ্রু কনভার্সন 90 ডেজের এখানে কিন্তু দেখাবে ভাই। হ্যাঁ, এই যে অল কনভার্সন ভ্যালু, ওই ভ্যালুটা আমরা যে বসিয়ে দিয়েছিলাম না, $50 করে নিবা, তখন যত সেল হবে তত ভ্যালু এখানে দেখাবে। এখানে কতগুলো কনভার্ট হয়েছে ততগুলো দেখাবে। তাহলে আপনি বুঝে যাচ্ছেন না যে আপনার প্রোডাক্ট থেকে, মানে আপনার অ্যাড থেকে কতজন মানুষ সেল হচ্ছে, এটা আপনি বুঝে ফেলতেছেন না? জি। আচ্ছা, পাশাপাশি আপনি আরেকটা জিনিস বুঝতেছেন, যে ওই যে আপনার এবার টার্গেট সিপিএ আর ওএস চালাইতে হলে যে 30 দিনে 15টা কনভার্সন হতে হয়, গুগল এখন কিভাবে বুঝবে? গুগলকে যে এতক্ষণ যা ঘটাই দিলাম, এখন গুগল অ্যাডস বুঝতে পারবে যে আমার কনভার্ট হয়েছে। বোঝা গেছে না যায় নাই? মানে এর আগে যে ফাও পেশাল পারলাম না, যে কেউ একজন প্রশ্নও করেছিল গুগল অ্যাডস কিভাবে বুঝবে যে ভাই আমার 30 দিনে 15টা কনভার্সন হয়েছে, এইভাবে বুঝবে। কথা কি বোঝা গেছে না যায় নাই? জি স্যার, বুঝতে পারছি। এখন কোনো প্রশ্ন থাকলে বলেন, আজকে আর কোনো ট্রেনিং হবে না ভাই, অনেক হয়েছে। ক্লাসটা যারা মিস করেছেন তারা আসলে অনেক কিছুই মিস করলেন, কারণ ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল এবং যে ভালো ক্লাস ছিল। ভাই, যে আমরা যে অর্ডার প্লেস করলে আমরা ট্যাগটাকে ফায়ার করলাম, এখন তাহলে কি প্রত্যেকটা স্টেপে যে যেমন অ্যাড টু কার্টে বা পেজ ভিউতে মানে সেম ভাবে করে ফেলবেন, ফায়ার হবে, সেম ভাবে আমাদের অনেক আমরা অ্যাড টু কার্ট বসাই, নিউ ট্যাগ নেন, আবার নিউ ট্যাগ, এগুলো কিন্তু এই গুগল, একে কিন্তু আপনাকে গুগল অ্যাডস অ্যাড টু কার্ট বলতে হবে। কেন জানেন? কারণ ফেসবুক থেকেও তো আপনার এই কোডগুলো বসাতে হবে, ফেসবুকে বসাতে হবে। সো ট্যাগের নামগুলো কিন্তু ভাই বসাতে হবে এইভাবে, বস, না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন যে কোন অ্যাড টু কার্ট এটা। তো এটা গুগল অ্যাডস অ্যাড টু কার্ট, কথা বোঝা গেছে? আচ্ছা জি। গুগল অ্যাডস অ্যাড টু কার্ট, গুগল অ্যাড থেকে আসে, ফেসবুক অ্যাড থেকে আসে, আবার ফেসবুকের থেকে এসে তো অ্যাড টু কার্টে যেতে পারে। অর্গানিক ভাবে ফেসবুকের কোডও কিন্তু আমরা এই গুগল অ্যানালিটিক্স এই ট্যাগ ম্যানেজার দিয়ে বসাবো, যে কারণে হচ্ছে যে আপনাকে এইভাবে নাম দিয়ে দিতে হবে আলাদা আলাদা করে, যাতে চেনা যায়। ট্র্যাকিং নেন। তাহলে তো ভাই যে কয়টা ওয়েতে আমাদের মার্কেটিং হবে, প্রত্যেকটা ওয়েরই এরকম ট্যাগ ম্যানেজার এখানে করতে হবে। হ্যাঁ, এই জন্যই তো ট্যাগ ম্যানেজারের মজা, অল ইন ওয়ান সলিউশন। কে যেন কইলো, কেন কইলো? ধরেন যে আমি টুইটারেও আমার সাইটটা শেয়ার করি, তাহলে ওর জন্য ইয়ে করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে তো ভাই সারাদিন ট্যাগ ম্যানেজার, তাহলে ট্যাগ ম্যানেজার তো সবকিছুর জন্য, লিংকডইন, তারপর টুইটার, ফেসবুক, সবার
আচ্ছা সবার বাবা। আচ্ছা সবগুলো ম্যানুয়ালি আগে সেট করে দিতে হবে। ম্যানুয়ালি এগুলো সেট করবেন আর কি, আরো সহজ পদ্ধতি আছে বাট ওইগুলো এখন বলবো না, বলা যাবে না। কষ্ট করি তাই তো নাকি? এগুলো শিখতে হবে বাস, কারণ বেসিক না শিখলে আপনি তো পারবেন না জীবনে কোনো কিছু। ভাইয়া কোন একটা প্রোডাক্টকে আচ্ছা। স্পেসিফিক টার্গেট করতে হলে কোন ইউআরএল এর মধ্যে কোন অংশটা নেব? কিসের জন্য? মানে কোন একটা প্রোডাক্টের স্পেসিফিক আমি যদি ট্রিগার করতে চাই, কোন একটা প্রোডাক্টের মানে স্পেসিফিক ইউআরএল কে যদি আমি ইয়ে করতে চাই, তাহলে আমি ইউআরএল ইয়ে করতে চান মানে কি? মানে ট্রিগার করতে চাই, হ্যাঁ, তাহলে ইউআরএল থেকে কোন অংশটা নেব? যেমন এখানে অর্ডার রিসিপ্ট একটা নিলাম, আপনি অ্যাড টু কার্টে শুধু কার্ডটুকু নেবেন, এই যে কার্ডটুকু নেবেন, অ্যাড টু কার্টে আসেন, এই অ্যাড টু কার্টে ক্লিক করেন, কার্টে ক্লিক করেন। ধরেন আপনি জানতে চান যে কারা কারা কার্টে আসছে, কারা কারা কার্টে আসছে। মনে করেন যে 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 এই মসুর ডালের এই লিংকটাতে ক্লিক করছে, আমি ওদেরকে ট্র্যাক করতে চাচ্ছি, এমন কিছু মনে হয়। হ্যাঁ, এটা বলছি করতে পারবেন। তাহলে ওই 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 লিংকটা দিয়ে আমাদেরকে ট্রিগার সেট করতে হবে। না না, এই তখন এই লিংকটা দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন না, মানে স্পেসিফিক একটা প্রোডাক্ট, কারণ হচ্ছে যে ওই লিংকে ক্লিক করার সাথে সাথে যে কার্টে চলে আসবে, মানে পৃথিবীর যত প্রোডাক্ট আছে কার্টে যারা আসে তাদেরকে ট্র্যাক করতে পারবেন। কিন্তু যদি আপনি চান, এখন আপনি চাচ্ছেন যে ভাই ব্র্যান্ডে কারা ক্লিক করছে তাদেরকে ট্র্যাক করতে চান, কারা কারা আমার হোম কেয়ার এটাতে ক্লিক করছে তাদেরকে ট্র্যাক করতে চান, কারা কারা আপনার এই প্রোডাক্টে ক্লিক করছে তার মানে অ্যাড টু কার্টে যায় না কিন্তু এই প্রোডাক্টে ক্লিক, তাদেরকে ট্র্যাক করতে চান, তাদেরকে যে এইভাবে করতে পারেন। হ্যাঁ, এইভাবে করতে পারেন। এই যে এইটুকু দিয়ে দিবেন হচ্ছে যে ওই ইসের মধ্যে, কন্টেইনস এর মধ্যে, হ্যাঁ সেটা বলতেছি। এটা একটা হতে পারে। অথবা আপনি চান যে কারা কারা প্রোডাক্টের মধ্যে আসছে, কারা কারা আমার প্রোডাক্ট পেজে গেছে, তার মানে প্রোডাক্ট পেজের মধ্যে এই প্রোডাক্টও কিন্তু সবার কমন, এটা দিতে পারেন। এরকম আরো অনেক ভাবে করা যায়। আপনি ক্লাস নিতে পারেন, অথবা এই অ্যাড টু কার্টের বাটনে ADDTOCART না, এইটাও নিতে পারেন, বাটন টেক্সট সেভাবেও নিতে পারেন, বুঝছেন নি? বাটন টেক্সট আকারে নিতে পারি, যে এখান থেকে ভেরিয়েবল থেকে তখন হচ্ছে যে এই কাজগুলো করে দিতে হয়। ভেরিয়েবলে কি এটা করা যায় না যে একের অধিক যে প্রোডাক্ট কিনবে তাদেরকে আমরা টার্গেট করব? একের অধিক যে প্রোডাক্ট কিনবে, বেশি আইটেম একের অধিক, হ্যাঁ ওদেরকে আমরা টার্গেট করব, ট্রিগার করব। হ্যাঁ হ্যাঁ, এটা কি ভেরিয়েবল থেকে করতে হবে? একের অধিক যারা প্রোডাক্ট কিনবে তাদেরকে তো আপনি অ্যাড টু কার্টে পাচ্ছেন, বাট এই জিনিসটা এই জায়গা থেকে করাটা ইয়া না আর কি। এই জিনিসটা করতে হয় হচ্ছে যে অডিয়েন্সে এসে করা যায়, এই জিনিসটা এখান থেকে করা হচ্ছে ওয়াইজ নয়, বুঝছেন নি? এটা করতে হয় যে এই যে অডিয়েন্স আছে, দেখেন অ্যানালিটিক্স, এটা আমরা শিখবো, এটা কিন্তু আমাদের আছে, কোর্সে আছে, কিন্তু এইখান থেকে হচ্ছে যে আপনি অডিয়েন্স বসাইতে পারেন। যেন আমি এতগুলো অডিয়েন্স বসাই রাখছি। আপনি এটাও করতে পারেন যে যারা আপনার কাছ থেকে এই যাবৎকালে 100 টাকার বেশি কিনছে, মানে মিনিমাম তার বাস্কেট ভ্যালু ছিল 100 টাকা, 1000 টাকা, আপনি এটাও সিলেক্ট করতে পারেন যে আপনার কাছ থেকে এখন পর্যন্ত সে 3টা ট্রানজাকশন করেছে, 3বার প্রোডাক্ট কিনছে, তাদেরকেও ট্র্যাক করতে পারেন। মানে অনেক ভাবে করা যায়, এই যে এখানে আমাদের আছে সব, বুঝছেন নি? আপনি যা মনে মনে ভাববেন সব করা যায়। মানে অনেক ট্যাগ ইয়ে করতে হবে, ইউজ করতে হবে না, এইখানে হচ্ছে যে আপনার মেন ট্যাগ বসাই দিলে এখানে কয়েকটা ট্যাগ ব্যবহার করতে হবে, অ্যাড টু কার্ট, অমুক তমুক, আর বাদ বাকি গুলো, হ্যাঁ বাদ বাকি ট্যাগ গুলো বসাতে হবে, কিছু ট্যাগ বসাতে, 15-20টা ট্যাগ তো বসাতে হবে। হ্যাঁ সেটা মানে প্রপারলি যদি আপনি একদম মানে ডেটা ড্রাইভেন মার্কেটিং যারে কয়, যদি এটা করতে চান 15-20টা ট্যাগ আপনার বসাতে হবে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন আছে, যে যখন আমরা ট্যাগের যে আমরা কোডিং গুলো যেগুলো বসাচ্ছি সেগুলো আমরা গুগল অ্যাড এর অ্যাকাউন্ট থেকে কি বসাচ্ছি, হ্যাঁ? এখন যদি ক্লায়েন্ট যদি বলে আমার এখানে ট্যাগ বসা দিতে হবে, তো এখন কোডটা আমি কোড থেকে নিব, ক্লায়েন্টের আইডি থেকে নাকি আমার আইডি থেকে, এখান থেকে আমি অ্যাডভার্টাইজ করব? ক্লায়েন্টের আইডি থেকে নেবেন না, মানে আপনি কোন ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতেছেন, আপনি এই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতেছেন, তাহলে এই ওয়েবসাইটের জন্য এই এই গুগল অ্যাডস কিনা,
এই গুগল অ্যাডস এর সাথে আবার কোন ট্যাগ ম্যানেজার বসানো আছে, কোন কন্টেইনার, সেই কন্টেইনারে যে করতে হবে, তাছাড়া কিভাবে করবেন? তা না হলে তো যে একজনেরটা আরেকজন বসাই দিত, তাহলে কি হতো জানেন? ধরেন যে দারাজ আমার কম্পিটিটর, আমি দারাজের কোড বসাইতাম এখানে, দারাজের যারা ভিজিটর আসছে তাদেরকে ট্র্যাক করে তাদেরকে রিটার্গেট করতাম। কথাটা বুঝতে পারছেন? যার বউ তার সাথেই তো রাখতে হবে। উনি যদি অ্যাড যদি ম্যানেজ না করে গুগল অ্যাড, কোন একজন ফ্রিল্যান্সারকে হায়ার করেন, তো সেক্ষেত্রে তোমার তো গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকবে না। গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকবে না, আপনি ট্র্যাক করবেন কি? যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ট্র্যাক করবেন? এই প্রশ্ন আপনি করতেছেন কেন? গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকলে আপনি করে দিবেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এটার জন্য হলো অন্তত কম্পালসারি ওনাকে একটা অ্যাকাউন্ট করে দিতে হবে। আমরা তো এখন শিখতেছি যে গুগল অ্যাডস থেকে যারা এসে আমার ওয়েবসাইটে কি অ্যাকশন নিচ্ছে সেটা গুগল অ্যাডস থেকে যারা এসে করতে তাদেরকে ফেসবুকের জন্য আলাদা বসাতে হবে, লিঙ্কডইনের জন্য আলাদা বসাতে হবে, এভাবে আলাদা আলাদা বসাতে হবে প্রত্যেকের জন্য। আমরা এখন শিখতেছি গুগল অ্যাডস থেকে। তো যার গুগল অ্যাডসই নেই সে কেন আপনাকে ট্র্যাকিং কোড বসাতে বলবে? এইটার উত্তর দেন। কথা কি বুঝতে পারছেন? যার গুগল অ্যাডসই নেই সে তো কোনোদিন আপনার বলবে না যে ভাই আমার এই কোড বসায় দাও, কনভার্সন ট্র্যাকিং কোড বসায় দাও। যার গুগল অ্যাডস আছে সে আপনাকে বলবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? একটা হচ্ছে যে এই এটার জন্য তো ওয়েবসাইটেরও কিছু কাজ আছে, তাহলে ক্লায়েন্টের কাজ করতে গেলে তো ওয়েবসাইটেরও হচ্ছে যে আপনার অ্যাডমিনের কিছু পাসওয়ার্ড লাগবে, তাই না? আপনি $300 নিবেন, $500 নিবেন এই কাম করার জন্য? জি। তা আপনি হচ্ছে যে এত কিছু নিতে হবে না, হ্যাঁ, এত কাজ করতে হবে না। ক্লায়েন্ট তো দিবেই, তাই না? সেটা বলছি, ক্লায়েন্ট তো দিবে। ধরেন যে আপনার যদি এই কাজটা করতে হয় তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আপনার নিতে হবে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস। তারপরে হচ্ছে যে যদি তার থাকে, যদি তার ওয়ার্ডপ্রেসে সাইট থাকে তাহলে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস নিতে হবে। না হলে পারে আপনি ট্যাগ ম্যানেজারে যে কোডটা বানাইলেন ওই কোডটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে হবে। ক্লায়েন্টকে বলবেন যে ভাই তুমি তোমার ডেভেলপার দিয়ে এই কোডটা তুমি তোমার ডেভেলপার দিয়ে বসায় দাও। বসায় দেওয়ার পরে আপনি কোন ওয়েবসাইটের জন্য, ধরেন এই ওয়েবসাইটের জন্য, এই ওয়েবসাইটে এই যে আমাদের ট্যাগ ম্যানেজার চলে আসছে, দেখছেন কনভার্সন ট্যাগিং চলে আসছে, একটু সময় নেই। আচ্ছা, তখন হচ্ছে যে আপনি হচ্ছে যে এই ওয়েবসাইটের জন্য, তখন এই ওয়েবসাইটের সাথে আপনার হচ্ছে এই ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেট হয়ে গেল। সেটা চেক করবেন কি দিয়ে? ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দিয়ে। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট চেক করার পর যখন এভরিথিং হয়ে গেল, এইবার আপনি খেলা শুরু করবেন এই ওয়েবসাইট আর এই সাইট। আর এখান থেকে এই 3-4টা জিনিস দিতে হবে। হ্যাঁ, এগুলো নিতে হবে। বুঝতে পারছেন? জি। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এই আপনারা কয়জন? এই সোহাগ ভাই আপনি কোনো কথা বলেন নাকি আর কোনো কথা বলেন না? জি ভাই, আমি তো বলি মাঝে মাঝে। ও, আপনি তো কথা বলাই লোক। অভিজিৎ দত্ত আপনি কোনো কথা বলেন? এতক্ষণ কোশ্চেন আমি করছি। অভিরূপ আপনি কোনো কথা বলেন? হ্যাঁ, আজকে করে বলিনি। আইটি ভিলা ভাই কথা বলেন, মারুফ ভাই কথা বলেন, ফারজিনা হাসান আপনি কি সবকিছু বুঝতে পেরেছেন না পারেন নাই? বুঝাচ্ছি, আর একটু ভিডিওটা দেখলে আরো বুঝবো আর কি, ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ, বেসিকটা জেনে নেন। আপনি কি বাড়ির কাজ জমা দিয়েছেন? হোমওয়ার্ক? কি ভাইয়া? ফ্যান্টাস্টিক। রাসেল সরকার ভাই মাঝে মাঝে করি। মাঝে মাঝে কি করেন? কোশ্চেন কি করেন? ও, কোশ্চেন করেন, হোমওয়ার্ক দেন। হ্যাঁ। নাসরিন আপু, আচ্ছা নাসরিন আপুকে না আমি চিনি না, আপনার সাথে আমার কথা হয়নি। আমার মোটামুটি কথা হয়েছে সবার সাথে। সবুজ ভাই, সুমন চক্রবর্তী ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। সুমন চক্রবর্তী ভাই, নাজমুল ভাই, আচ্ছা নাজমুল ভাই মানে আইবিএ নাজমুল ভাই না? হ্যালো নাজমুল ভাই। যারা প্রশ্ন করে না তারা কি করে জানেন? ওই জাস্ট কানের কাছে বাজায় রাখে, চলতেছে। বুঝতে পারছেন?
না ভাই তারা সবকিছু বোঝে মোটামুটি। না না না, সবাই না, হ্যাঁ। সবাই না, সবাই না। এই যে দেখেন এখানে আমি ঘুম মানে আমি ঘুম থেকে ডেকে তুলতেছি, বুঝতে পারছেন? মারুফ ভাই আর জি রাকিব ভাই আসি। কথা বলেন। রাকিব ভাই আসি আপনি ভাই। জি স্যার, আমি তো কথা বলছি স্যার। প্রচুর কথা বলতে আমার বুঝছেন? কথা বলা জি যদি স্যার। না পারেন সেবুদার ভিডিও দেখবেন, কথা বলা শিখবেন। ওকে, স্যার আমি চাই কথা বলতে পারছি না। ঠিক আছে। তো নাসরিন তাহলে আপু, আজকের হোমওয়ার্ক কি আপনার থাকবে? একটু পরিচয় দেন তো। আপনি হোমওয়ার্কটা করেন, আমি গ্রুপে দেখেছি এবং খুব ভালোভাবে করেন। স্ক্রিনশট দেন এবং হচ্ছে সেটাকে খুব হাইলাইটেড করে দেন। আপনার সাথে তো আমাদের জীবনে কখনো কথা হয় নাই, তো আপনি একটু আমাদের সাথে কথা বলেন। এই মোনামি আপু কি চলে গেছেন? চলে গেছে, ফার্স্ট টাইম ছিল আর কি। ওর আবার আইবি এর ক্লাস হয়, সরি এমবিএ এর ক্লাস হচ্ছে, একসাথে পড়ে মাঝে মাঝে। নাসরিন আপু একটু কথা বলেন তো আজকে, আপনার কথা আমরা শুনতে চাই। কোন জিনিসটা আপনি পারেন না? হ্যালো, হ্যাঁ, আপনার একটু পরিচয় দেন তো। আপনি কি করেন বেসিক্যালি? কমপ্লিট করে এখন বেকার বলতে পারেন। কি কমপ্লিট করেছেন? এই মাস্টার্স কমপ্লিট করেছি কোন সাবজেক্টে? ইংলিশে। ইংলিশে মাস্টার কমপ্লিট করছেন। কতদিন হলো? 14তে। আচ্ছা আচ্ছা, কিছু একটা তো অবশ্যই করেন, আমি জানি, আমরা বুঝে নিচ্ছি। 14তে মাস্টার শেষ করার পরে 20 সাল পর্যন্ত কেউ বসে থাকে, তার নিজের ইচ্ছা ছাড়া বসে থাকা কোনোভাবেই সম্ভব না। মাঝে ছিল 3 বছর 3.5 বছর পর্যন্ত জব করেছে একটা, তারপরে এই দেখেন, দেখছেন আসল কথা এটা। তো যাই হোক, আপনি তো মোটামুটি ভালোই ইয়াটিয়া দেন, আমার ভালো লাগে। ওই খুব হাইলাইটেড করে দেন ইয়াটিয়া দিয়ে, ভালো, ভেরি গুড। এই আর কি চেষ্টা করি আর কি। আসলে এই বিষয়ে গুগল অ্যাডস নিয়ে আমার আসলে কোনো ধারণা ছিল না, এখন হচ্ছে আর কি। আর আজকের ক্লাসটা বলতে গেলে একটু কঠিন লাগছে আমার কাছে, হয়তো ভিডিওটা দেখলে একটু কঠিন আছে। এই ক্লাসটা নিয়েও আমি 13-14তমতে, কিন্তু মাঝখানে একজনে যে ক্লাস নিয়ে মানে কথা বললো যে কনভার্সনটা হয় না, এই কারণে এইটা আমি নিলাম। কিন্তু এইটা মূলত আমার 13 বা 14তম ক্লাস বা 12তম ক্লাস, একটু কঠিন। অনেক অনেক ধন্যবাদ ভাই ক্লাসটা নেওয়ার জন্য। না এই ক্লাস তো ভাই টুডে আর টুমারো হইতোই আর কি, মানে ধন্যবাদ দিয়ে নাই আর কি, মানে টুডে আর টুমারো হইতো। এখন ভিডিও দেখতে হবে, 2-3 বার ভিডিও দেখে দেখে আপনার এটা ভিডিওগুলো ক্লিয়ার হতে আপনারা হবে। একদম 2-3 বার দেখবেন, প্র্যাকটিস করবেন। আমি যেমন একটা দেখালে আপনি অ্যাড টু কার্ট অ্যাড করবেন, আপনি অ্যাড করবেন। হ্যাঁ, এইভাবে করে করে আপনারা প্র্যাকটিস করেন ভাই। এই কাজগুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল। আপনারা হয়তো বুঝতে মানে কিভাবে যারা কাজ করতেছেন তারা হয়তো জানেন। আপনি যদি এই কাজগুলো জানেন এবং আপনি যদি ডেডিকেটেডলি করতে পারেন, তাহলে হচ্ছে যে আপনি অনেক আর্নিং করতে পারবেন। মার্কেটপ্লেসে এগুলো প্রচুর প্রচুর মানে কি, মানে কিন্তু ডেডিকেটেডলি করতে হবে। যেমন আমাদের কিন্তু সময় নেই বস, আমরা জব করি, ট্রেনিং দিই, এই কাজ করি, ও কাজ করি, মানে আমাদের জীবন তো ধরেন যে, কিন্তু ধরেন যে মাঝে মাঝে মনে হয় আমরা জব ছেড়ে দিয়ে ডেডিকেটেডলি শুরু করি, অনেক টাকা কামানো যাবে। এই কাজগুলো কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশে খুব কম মানুষ পারে। একটা কোশ্চেন আছে। জি, এটা ধরেন আমরা অ্যাড টু কার্ট নিয়ে আমরা ক্যাম্পেইন করলাম। হ্যাঁ, অ্যাড টু কার্ট, তারপর চেক আউট, পারচেজ যারা করলো ওদেরকে নিয়ে করলাম একই অ্যাড। এখানের মধ্যে যারা অলরেডি পারচেজ করে ফেলছে তারা যদি আবার সেম অ্যাডটা দেখে, তাহলে এটা একটা তাদের জন্য বিরক্তিকর। এরকম সেম কি করা তাদেরকে যায়? আপনি দেখাবেন কেন? কারণ আপনি তখন রিটার্গেট করবেন না। হ্যাঁ, সেম অ্যাডটা তাদের দেখাবেন না। না আমি ধরেন পরবর্তীতে আমি রিটার্গেট করলে এরকম যারা চেক আউটে গেছে আর যারা অ্যাড টু কার্টে গেছে ওদেরকে একসাথে দেখো। এখন যারা অলরেডি পারচেজ করে ফেলছে তারা যদি আমার সেম অ্যাডটা দেখে, তো এটাকে এক্সক্লুড করা যায় কিনা? এক্সক্লুড করা যায় না, অবশ্যই করা যায়, অবশ্যই এক্সক্লুড করা। আপনি যা যা মনে মনে ভাববেন সবকিছু করা যায়। 17টা আইটেম আছে না ওইখানে, যে একটা এই যে কাস্টমার ওয়েবসাইটে আসার পরে। হ্যালো, মানে 17টা হচ্ছে, এটার হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট বলে। আপনি এরকম কাস্টমার ইভেন্ট এর 17,000 বানাতে 17,000 পারবেন না,
আরো 100টা পারবেন, 100টা বানাবেন। ওই সেটিং গুলো তো আমরা নেক্সট ক্লাসে দেখব। এই জিনিসগুলো বাস আমার অ্যানালিটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজারের ক্লাসে। এইটা আমার এখানেই শেষ। ও বাবা, এটা হচ্ছে যে গুগল অ্যাডস এর জন্য অ্যানালিটিক্স আর ট্যাগ ম্যানেজার যতটুকু লাগবে সেটা দিলাম। নেক্সট ডোজ বাই মানে নেক্সট ওইটা আবার 20 ঘন্টার ক্লাস, মানে ওইটা শেখানোর জন্য ওইটা 20 ঘন্টার ক্লাস। আমাদেরকে আবার ওই জায়গায় নিয়ে যাবেন? আপনারা, আমি কাউকে বলি না যে ভাই আমার কোর্স করো, আমি দেখাই যে ভাই আমি পারি, এই করাতে পারি, তোমার ইচ্ছা হলে করো। সেদিন একজন আমাকে বলছে, আমি স্ক্রিনশট দেখাবো, সেদিন বলছে ভাই আমি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। মজার কথা শোনেন, আমি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি, আমার একটু ধারণা আছে, আপনার কোর্সটা করা আমি করলে কি আমার উপকার হবে, আপনি আমাকে সাজেস্ট করেন। আমি তার আনসার দিয়েছি কি জানেন? ভাই আপনি যেহেতু সবই পারেন, সেহেতু আপনার মনে হয় আমি কোনো কিছু করতে পারবো না, আপনার জন্য না করাই বেটার হবে, বাট আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন। আমি কখনো আপনাকে জোর করে নিয়ে বলবো না ভাই আমার এই কোর্সটা করো, কোনোদিনও বলবো না। লাভও হয় না, ধারণা থেকে আলাদা, আপনি করলে করতে পারেন, না করলে না করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমার কোর্স আমি কাউকে ইয়া করে করাবো না। যারা এই ইয়াগুলো, এই সাবজেক্টগুলো, টপিকগুলো ভ্যালু বোঝে তারাই তো করবে। করলে করবে, না করলে না করবে, কিন্তু আমি কিন্তু তার কাছে আমি ইনফরমেশন দিব যে ভাই এটা করতে পারেন, কিন্তু এত আমি বলবো না যে ভাই এটা করেন, এটা না করে এটা, মানে ওই সেলস স্পিচ আমি দিব না বস। এটা আমার স্ট্র্যাটেজি, সেলস স্পিচ আমি দিব না। অ্যানালিটিক্স এর কোর্স ফিটা কি এরকম হতে পারে? অ্যানালিটিক্স এর কোর্স ফি বাড়বে, হ্যাঁ অ্যানালিটিক্স এর কোর্স ফি বাড়বে, ইভেন ফেসবুকের কোর্স ফিও বাড়বে। আমাদের জন্য ডিসকাউন্ট রাখেন। হ্যাঁ আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে, ধরেন কোর্সের দাম 50,000 টাকা, আপনার জন্য থাকবে 50% ডিসকাউন্ট। আর 50% ডিসকাউন্ট হচ্ছে ঈদ উপলক্ষে। ডিসকাউন্টের সিস্টেম আছে, আপনি যেভাবে চাইবেন সেভাবেই পাবেন, সবই হবে অগসরে, জানবে না কেউ। না সেটা দেখলাম যে আজকে আপনার ফেসবুকের ইয়েটা দেখলাম, ফেসবুকে মোটামুটি রিকোয়েস্ট আছে ফার্স্ট সেকেন্ড এসব ব্যাচের, ইচ্ছা ছিল না সেকেন্ড থার্ড একসাথে করে দিবেন। এটা কি শুরু আমাদের বেসের পরে শুরু করবেন? এটা হচ্ছে মাঝখানে ফোর্থ ব্যাচ শুরু করছি কালকে, ফোর্থ ব্যাচটা করার পরে গুগল অ্যাডস 2 মাস আর করাবো না, গুগল অ্যাডস 2 মাস করাবো না বা 3 মাস করাবো না, এরপর হচ্ছে অ্যানালিটিক্স আর ফেসবুক অ্যাডস নিয়ে করাবো। তো ফেসবুক অ্যাডসটা নিয়ে ধরেন জাস্ট 3 দিন ধরে ইয়া বানাইলাম, আউটলাইনটা বানাইলাম, দেখছেন কিনা জানি না, দেখছি আমি আউটলাইনটা বানাইলাম, আর আরো কিছু জিনিস এডিট করব, করে মোটামুটি একটা ফাইনাল আউটলাইন করে ওই অনুযায়ী প্রেজেন্টেশন তৈরি করে ফেলবো। মোটামুটি সবাই করাই তো মার্কেটে, এমন কিছু তো করতে হবে যাতে মোটামুটি আপনারা খান, তাই না? তা ঠিক, হ্যাঁ এই আর কি। অ্যাপ্রক্সিমেট কত হতে পারে একটু ধারণা যদি দেন তাহলে আমরা ভাবে প্রিপারেশন নেব। কত হলে ভালো হয় ভাই আপনি বলেন ভাই, আপনাদের মুখেই শোনা যাক, বলেন। ভাই 1 2 3 ব্যাচটাকে একটাতে করে ফেলেন, তাহলে আমরা একটু কস্ট মিনিমাইজেশন। এটা আসলে ওইভাবেই হবে, কারণ হচ্ছে যে এটা অলরেডি অন রিকোয়েস্ট, তো এগুলো হচ্ছে যে আমার যারা ওদের ডেটাবেসটা আছে না, সবাইকে মেল এসএমএস দিয়ে দিলাম, দেখলো যারা করতে চায় তারা, মানে এর জন্য যে খুব একটা ইয়া করবো তা না, কারণ এইটা আমি চাই যে আমার স্টুডেন্ট যারা অলরেডি তাদেরকেই করাবো, মানে ফার্স্ট ব্যাচটা তাদেরকেই করাবো। ভাই ব্যাচ আবার লিমিটেড নাকি ব্যাচের স্টুডেন্ট সংখ্যা? বাইরে থেকে আসতে পারে, বাট আমার মেইন টার্গেট হচ্ছে যে আমরা এই 4টা ব্যাচ থেকে নিব। না বলছি যে আপনার ব্যাচের স্টুডেন্ট সংখ্যা কয়জন হবে? সবাই করতে যাচ্ছে। স্টুডেন্ট হচ্ছে যে আমার অনলাইনে তো আনলিমিটেড, বাট যখন হচ্ছে ফিজিক্যাল করে তখন আমি 26 জন করাই, যেখানে হচ্ছে বসার জায়গা আছে 26 জনের। হ্যাঁ সেটা ঠিক আছে, তাহলে একটা মানে আমরা সবাই চাইলে সবাই করতে পারবো একসাথে। হ্যাঁ এটা তো কোনো সমস্যা নেই, তো অনলাইনে করলে ভালো, অনলাইনেই করব, কারণ এই পেন্ডামিক অনেকে আবার করে যে 30 জন বা 20 জন লিমিটেড করে দেয়, তো অনলাইনেও লিমিটেড 20 জন আমারও মোটামুটি টার্গেট থাকে 20 জন। আমি মোটামুটি হচ্ছে যে ক্যাম্পেইন গুলো বা যতটুকু প্রচারণা চালাই, আমার টার্গেট থাকে 20 জনের, এবং সেটা মোটামুটি হচ্ছে যে যেমন ফোর্থ ব্যাচে
মানে এই জিনিসগুলো আমি বুঝি না। যেমন আপনাদের এই ব্যাচে আমার এখন কতজন জানেন? 27 জন। কিন্তু একটা মজার ঘটনা কি জানেন? মজার ঘটনা হচ্ছে 3টা ক্লাস হয়ে গেছে তারপরে এসে ভর্তি হয়েছে। কেন ভাই আগে ভর্তি হলে কি সমস্যা? যাচাই বাছাই করে, বুঝছেন? আর আসলে 3টা ক্লাসের পর কেমনে ভর্তি হয় আপনি বুঝলাম। হইছে বলছে ভাই আমি ওই ভিডিও দেখে নিব, আমি এখানেই করব। হইছে। এবং অনেকে আসলে হচ্ছে যে, আমি খারাপ বলছি না, অনেকেই হচ্ছে যে এই বিরূপ প্রতিক্রিয়া দেখায়। ধরেন যে বিভিন্ন জায়গায় কোর্স টোর্স করে একটু ধরা খাওয়ার বিশ্বাস করতে পারে। এরা করবে সমস্যা, এটা থাকবেই। এগুলো নিয়ে আসলে মাথা ব্যথা কিছু নেই। এই আপনি এই যে আমি একটু আগে যে ঝাড়ি মারলাম, ঠিক আছে, এই সে একজন কোর্স করছে এক জায়গা থেকে বা করছে, সে আসে বলছে ক্লাসও করতে পারবে না ঠিক মতো, আমাদের টাইম মতো, ক্লাসের ভিডিও দেখবে না, অ্যাসাইনমেন্ট করবে না, তো এগুলোই পরবর্তী ঝামেলা সৃষ্টি করবে। আমি বললাম তাকে কোর্স থেকে আউট করে দাও, তার কয় টাকা দিচ্ছে তাকে আউট করে দাও। মানে এজ এ বিগিনার ফ্রিল্যান্সিং যারা করে এদের হলো যে প্রচুর শুরু থেকে প্রচুর অ্যাসাইনমেন্ট করতে হয়, যদি অ্যাসাইনমেন্ট না করে আসলে অ্যাকচুয়ালি পরে ওদেরকে নিয়ে কিছু করা যায় না। যাই হোক